প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি ডক্টর তৌফিকুল হক। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, গত প্রায় 10 মাস ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মবের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি দিলেও এখনও চলছে মবের রাজত্ব। সর্বশেষ গত রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশে তুলে দেয় একদল লোক। এতে মবের বিরুদ্ধে আবারও তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। বিএনপি বলেছে, কোনো মবের ঘটনায় দলীয় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি মব সন্ত্রাসের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের পক্ষ থেকে যথারীতি কড়া হুঁশিয়ারি দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। মব সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না খোদ পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, এমনকি শিক্ষকও। বিনা বাধাই বিভিন্ন পেশাজীবীদের পদত্যাগে বাধ্য করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানে হামলা চালানো, লুটপাট, দখলদারির মতো ঘটনা ঘটে চলেছে একের পর এক। এসব ঘটনায় নিহত হয়েছেন অনেকে। মব হুমকির কারণে গণমাধ্যমেও এক ধরনের সংশয় আছে বলে স্বীকার করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। কোনো ব্যক্তি অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে মন্তব্য করে বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বিশিষ্টজনরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, এভাবে মব চলতে থাকলে ব্যক্তির মানবাধিকার যেমন চরম ঝুঁকিতে পড়বে, ন্যায় বিচার প্রতিষ্ঠার রাস্তাও জটিল হয়ে উঠবে, তেমনই সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতাও প্রকট আকার ধারণ করবে। এমন একটি বাস্তবতাকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মব সন্ত্রাস, দায়কার, দায়িত্বকার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক শিপা হাফিজা, গণমাধ্যম ব্যক্তিত্ব বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার, এবং আমাদের সঙ্গে আর আছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হায়দার। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা আছে সেটিও আমরা শুনতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই ডাক্তার আব্দুল নূর তুষার ভাই, আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে মব সন্ত্রাস নিয়ন্ত্রণ না করা কিংবা নিয়ন্ত্রণ করতে না পারার পেছনের রহস্য কি? মব যে সন্ত্রাস, এই বিষয়টিকে ঠিক মতো স্বীকৃতি দিতেই সরকার দেরি করেছে। আমার মনে আছে যে যখন এরকম ভ্যান্ডালিজম শুরু হলো, তখন ইন্টারিম সরকারের দায়িত্বশীল ব্যক্তি, এমনকি প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এটা হচ্ছে সেলিব্রেশন অফ ফ্রিডম। মব কখনো সেলিব্রেশন অফ ফ্রিডম হতে পারে না, কেননা ফ্রিডম ইজ এ রেসপন্সিবিলিটি। স্বাধীনতা একটি দায়িত্ব, এবং যারা স্বাধীন তারা নিজে থেকে দায়িত্বটি নেন যে তারা অন্যের অধিকারে হস্তক্ষেপ করবেন না এবং তার স্বাধীনতা অন্য কারো পরাধীনতার কারণ হবে না। ফলে যে উৎসাহ শুরুতে তারা পেয়েছে, সেই উৎসাহ পেয়ে তারা দলে দলে রাস্তায় নানানভাবে মব তৈরি করেছে, এবং কখনো ব্যক্তি স্বার্থে, কখনো গোষ্ঠী স্বার্থে, কখনো নানান ধরনের পুরনো বিদ্বেষ মেটাতে, কখনো প্রতিপক্ষকে ভয় দেখাতে মব অর্গানাইজ করা হয়েছে, এবং সেই মবকে কার্যকরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় নাই। আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গিয়েছেন, মবের দায়ে যাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তাদেরকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনতে। কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেতে পারেন। এই যে বিষয়টি, এই বিষয়টিও কিন্তু মবকে উৎসাহিত করেছে যে আমরা যা খুশি তাই করবো, আমাদেরকে ছাড়িয়ে আনার লোক আছে। পুলিশের নিষ্ক্রিয় থাকার পেছনে কারণ কি তুষার ভাই? পুলিশের নিষ্ক্রিয় থাকার অনেক কারণ রয়েছে, কেননা গত আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের সময় পুলিশ ফাঁড়িতে, থানায় যেভাবে আক্রমণ হয়েছে, তাতে কিন্তু পুলিশের পক্ষে একটি নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছিল। কেননা সকল পুলিশ অন্যায় না করে থাকলেও পুলিশের ড্রেস দেখলেই তাদেরকে অন্যায়কারী হিসেবে ঢালাওভাবে অভিযুক্ত করার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং পুলিশ নিজেকে নিরাপদ ভাবছিল না, যে কারণে পুলিশ শুরুর দিকে নিষ্ক্রিয় ছিল। কিন্তু পরে যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তার দায় দায়িত্ব অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে নিতে হবে। কেননা তিনি এরই মধ্যে গত পরশু দিনে যে মব হয়েছে, যেখানে প্রাক্তন চিফ ইলেকশন কমিশনারকে মব আটক করেছে, সেখানে পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় মব তার গলায় জুতার মালা পরিয়েছে, যেটি বাংলাদেশের আইন বিরুদ্ধ। আইনে বলা আছে যে অপরাধীকে আটক করা যাবে, কিন্তু তাকে কোনো ধরনের লাঞ্ছনা, গঞ্জনা কিংবা
অপমান করা অথবা শারীরিকভাবে প্রহার করা, শারীরিকভাবে আহত করা জি। কিংবা তাকে কোনো ধরনের আক্রমণ করা কিন্তু আইন সিদ্ধ না। পুলিশের সামনে এই বেআইনি কাজটি হয়েছে, পুলিশ সেটি করে নাই এবং এই দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বরাবরের মতোই নানান ধরনের কথাবার্তা বলেছেন হাসি মুখে, যা অধিকাংশ ক্ষেত্রে অযৌক্তিক এবং এক ধরনের দায়িত্বহীনতার পরিচয়। জি, ডাক্তার আব্দুল নূর তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা শুনবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই আসতে চাই। যেটি তুষার ভাই বলছিলেন যে আসলে এই যে ভ্যান্ডালিজম বা মব সন্ত্রাস, এটি যে অপরাধ এবং এটি যে সন্ত্রাস, এটি সরকার বুঝতে বা ঘোষণা দিতে দেরি করেছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যে বাস্তবতা যা কি বা পুলিশ কিভাবে এটাকে দেখছে বা নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিচ্ছে, সেটিও তিনি সমালোচনা করছেন। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার কাছে আমি যেটা ফার্স্ট অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে মব কেন্দ্রিক যে ডিসকোর্সটা এখন গণমাধ্যমে এবং চলমান আছে, যেই জিনিসটা পোট্রে করার চেষ্টা করা হচ্ছে যে অ্যাজ ইফ আমরা একটা সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলায় বাস করছিলাম, সেই মানে হ্যাপি এন্ডিংয়ের মতো হাজার বছর ধরে। সাডেনলি গত বছর আগস্ট মাস থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার 24-এর গণ অভ্যুত্থানের কারণে দেশবাসী সব অভদ্র হয়ে গেছে এবং সাডেনলি তারা সবাই নাগরিক থেকে মবে পরিণত হয়ে গেছে। একটা মবক্রেসির রাজত্ব কায়েম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। আপনাদেরকে মনে করায় দিতে চাই যে আমরা কিন্তু 16-17 বছর ধরে একটা স্টেট স্পন্সার্ড মব জাস্টিস মবক্রেসির ভিতরে বাস করেছি। এক্সাম্পল দেই, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুলকে রাস্তায় জামা কাপড় খুলে পুলিশ পিটায় নাই। এই বাংলাদেশের সোনার বাংলার পুলিশ জয়নাল আবদিন ফারুক সংসদের হুইপ ছিলেন, তাকে রাস্তাঘাটে জামা কাপড় খুইলা পুলিশ পিটায় নাই, ছাত্রলীগ পিটায় নাই। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হাজিরা দিতে গেছেন যশোর কুষ্টিয়া রোস্টে কোনো জায়গাতে, ওনাকে ছাত্রলীগ আদালতে গিয়ে পিটায় নাই। আপনি কি মনে করেন সেগুলো কি বাহবা পেয়েছে? সেগুলো তো সমালোচনার। আপনারা আলোচনা করেন নাই সেই দিন করি। বাংলাদেশের গণমাধ্যম বলুন, আপনি বলুন। মবক্রেসির ডিসকোর্স নিয়ে কথা বলে নাই। আমি আপনার পার্টিকুলার ফ্যাক্টে আমি পরে আসতেছি। আপনার ডিসকোর্সের ক্রাইসিস কোথায়? এরপরে দেখেন বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার প্রফেসর মাহবুবুল্লাহ, বিশ্ববিদ্যালয় টিচার, ওনাকে কোর্টে জামা কাপড় খুলে আওয়ামী আইনজীবীরা ছাত্রলীগ হেনস্থা করে নাই। আমরা প্রত্যেক দিন গত 16 বছর পড়ি নাই যে ছাত্রদল শিবির সন্দেহে ক্যাম্পাসে ছাত্রলীগ পিটায়া পুলিশে সোপর্দ করছে। পুলিশের আগে পিছনে হেলমেট বাহিনী ছাত্রলীগ বিএনপি জামাত শিবিরের মিছিল মিটিংয়ে অ্যাটাক করছে। প্রশ্ন হচ্ছে এখন যা হচ্ছে মোটেই না, সেন্টেন্স শেষ করতে হবে, আপনি বোঝেন, আমি কনক্লুশনে চলে আসবো। তাহলে প্রশ্ন হচ্ছে ডিসকোর্স ইজ এ প্রবলেম্যাটিক। আজকের গণমাধ্যম থেকে পুরো নাগরিক সমাজ যে আলোচনা করছে, এই আলোচনাটা 16 বছরে ডিসকোর্স আকারে দেখি নাই। মবক্রেসি কখনো অ্যাকসেপ্টেবল হইতে পারে না একটা নাগরিক সমাজে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মবক্রেসিতে তো আমরা গত 16-17 বছর ছিলাম, বাস করেছি। রাষ্ট্রযন্ত্র থেকে ডিজিএফআই এনএসআই যে জাস্টিস করেছে, এটা মব জাস্টিস না? রাতের বেলা বিএনপি জামাত শিবির তুলে এনে হাওয়া করে দেওয়া। প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিকতায় সাডেনলি একটা গণ অভ্যুত্থান হয়েছে, এর মানে কি আমরা সব ভদ্র হয়ে গেছি? আমরা ফেরেশতা হয়ে গেছি সাডেনলি? ইবলিস শয়তান ছিলাম গতকালকে, আজকে সব ফেরেশতা হয়ে গেছি? না, হয়নি তো। এর বাইরে, রাজনীতির বাইরেও হচ্ছে একটা মব কালচার এই রাষ্ট্রে আছে বিচারহীনতার কারণে। আপনি দেখবেন যে কাজের বুয়াকে পিটায় মেরে ফেলে, আপনি দেখবেন যে দারোয়ানকে ডাকাত সন্দেহ করে পিটায় মেরে ফেললো, আপনি দেখবেন যে এলাকায় চোর ডাকাতকে ধরে চোখ খুলে ফেলে, আপনার হাত পাও কেটে দেয়, পানিতে ডুবায় মাইরা ফেলে, এই ধরনের কাজ ঘটতেছে। তাহলে সোসাইটিতে দেখতে হবে যে এই সিচুয়েশনগুলো বিরাজ করছে, এর কারণ কি পলিটিক্যাল, এর কারণ কি স্টেট সিস্টেম্যাটিকলি ওয়াইড স্প্রেডলি এগুলোকে প্রমোট করছে, কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে সেটার জন্য রেসপন্সিবল কিনা। আমি মানে এই পর্যায়ে এতটুকু বলুন যে এখন আগের 15 বছরে যে ধরনের মবগুলো হয়েছে সেগুলো গণমাধ্যম তার জায়গা থেকে আলোচনা পর্যালোচনা সমালোচনা করেছে, হয়তো নিশ্চয়ই সেটা আপনি জানেন, কিন্তু তার সূত্র ধরে এখন কাউন্টার মব হচ্ছে কিনা এটাই ছিল। না, হচ্ছে না, তেমন কিছুই হচ্ছে না। যেটা হচ্ছে খুব বিচ্ছিন্ন ঘটনা। অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনাগুলোকে ডিসাইসিভলি ডিল করছে। আপনি জানেন যে বাংলাদেশে ওভারঅল ল এনফোর্সমেন্ট এজেন্সি ভেরি দুর্বল। আপনি একটা জিডি করতে পারেন না যে রাষ্ট্রে আপনি 17,000 টাকা পুলিশ কনস্টেবলকে বেতন দিয়ে তো আপনি ফার্স্ট ক্লাস সার্ভিস আশা করতে পারবেন না, যেখানে জুডিশিয়ারি আপনার চিফ জাস্টিস থেকে টোটাল অ্যাপেলেট ডিভিশন পালায় চলে গেছে, হাইলি করাপ্ট জুডিশিয়ারি, ইমামও পালাইছে। তাহলে সেই বাস্তবতায় বিচারহীনতার এই কালচারকে স্টেট প্রমোট করেছে, যেই রাষ্ট্র খুনকে প্রমোট করেছে,
হাজারে হাজারে খুন প্রমোট করেছে, লাশ নাই করে দিয়েছে, সেই রাষ্ট্রে সাডেনলি আপনি আশা করতে পারেন না যে আমরা সব ভদ্র হয়ে গেছি, হঠাৎ করে একটা ঘটনার পরে সবাই ভালো হয়ে যাবে, এটা আশা করা যায় না, সেটাই আপনি বলছেন। এই জন্য হচ্ছে এটাকে একটা সিস্টেমেটিক ইস্যু আকারে, টোটাল ধারাবাহিকতা আকারে আলোচনা করতে হবে। সাডেনলি মবের আলোচনাটা এমন আসছে যে সিডেনলি এই 10 মাসে এই ঘটনাগুলো ঘটছে, ব্যাপারটা তা না। এই ঘটনাটা চলমান, এটা অনেক কমে গেছে বরং 10 মাসে। এখনো যেটা আছে এটাও কমাইতে হবে। একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এইটা আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি, সবাই মিলে কিভাবে রুল অফ ল গভর্নেন্স চালু করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে আলোচনা করতে এবং আমি পরবর্তী পর্যায়ে এটা শুনবো যে বিগত 15 বছরের যে মবগুলো হয়েছে তার প্রেক্ষাপটে কি ব্যবস্থা ছিল, গণমাধ্যম কিভাবে এই ডিসকোর্সগুলোকে দেখেছে, কি আলোচনা করছে, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আলোচনা হবে। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে আসতে চাই, এই যে পেছনের যে রহস্য কিংবা এই মবের যে প্রসঙ্গ নিয়ে যে আলোচনা, বা কেউ কেউ অনলাইন অফলাইনে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, সামাজিকভাবে গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন, এর পিছনেও কি রহস্য থাকতে পারে? শুধুই কি রাজনৈতিক? আপনাকে ধন্যবাদ, অনেক সহ আলোচক বিজ্ঞজন, তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, প্রবলেমটা ওখানে হয়নি। যেটা প্রবলেম হয়েছে যে আমি যদি মব ডিসকোর্সটাকে ডিফাইন করতে চাই, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এটা আগে যে মব করতো, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যে সেখানে না উনি নিজে বলেছেন যে পুলিশ, ছাত্রলীগ, সো আই ক্যান আইডেন্টিফাই। বাট এখানে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে মবটাকে আইডেন্টিফাই, নেমলেস, কে করছে আমরা জানি কিন্তু আমরা জানি না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা বুঝতে পারি না। না, ওটা ছিল আগের সময়, আমি সেটাই বলছি যে বিগত 15 ইয়ার্সে যে মব ছিল, সেখানে আমার একটা পার্টি ছিল যার ট্রাস্ট সম্পর্কে আমি জানি। বাট নাও এখনের যে ব্যাপারটা হচ্ছে যে সেখানে আমি জানি না, আবার আমি জানিও, অথবা আমি জানি আমি বলি না, দুটোর একটা। কারণ হচ্ছে আপনার এই মবগুলো এটা এরকম না যে আমার পরিচিত বা আপনার পরিচিত, আপনার ফ্যামিলি মেম্বাররা ভীষণ রকমের ত্রাসে, যে নির্বাচন কমিশন যিনি আমাদের রাতের ভোট, দিনের ভোট রাতে করে ফেলেছেন, তাকে যে আমরা, আমাদের পরিচিত কেউ যে জুতার মালা পরিয়ে দিয়েছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম যে এখানে এই পুরো বিষয়গুলো, সেটা এটা হোক বা প্রিভিয়াসগুলো হোক, এগুলো পলিটিক্যালি প্লটেড। কিন্তু এই পলিটিক্যালি প্লটেডের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা নর্মালাইজেশন করে দেওয়া হচ্ছে। বিগত সরকারের যা কিছু, সেটা নিয়ে আমরা বিভিন্ন সময়ে সেখানেও আমরা কথা বলেছি, সেটাকে করতে যেয়ে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, রাইট? তার মানে ওটাকে তো আমরা মেনে নেই। তাহলে তখন যেই ক্ষোভটাকে আমি মানিনি, এখন তো মানার প্রশ্নই আসে না। তাহলে এখনকার যে বক্তব্যটা আসছে, সেটাকে আমি কি নর্মালাইজ করবো কিনা? কারণ আপনি দেখেন সুযোগ আছে, না, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি দেখেন, এটা প্রথমে আপনি শিক্ষকদের, যে কোনো ইস্যুতে আপনি শিক্ষকদেরকে গায়ে হাত তুললেন, আমরা ইগনোর করেছি। ওটা বলা হলো যে আফটার 5th অগাস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, ইনস্টিটিউশনাল ফ্রাজাইল, এটা বলে আপনি কি করলেন? ইগনোর করলেন। আমি শব্দটা আবার বলছি, ইগনোরেন্ট। এরপরে কি হলো? একে একে করতে করতে শিক্ষক বলে এড়িয়ে গেলেন, তাই তো? শিক্ষক বলে আপনি এড়িয়ে গেলেন। আপনি মনে করলেন এটা গুরুত্বপূর্ণ ঘটনা না, হতেই পারে, কারণ শিক্ষক তো ক্ষমতাহীন, তার তো ক্ষমতা নাই। এখন ঘটনা হচ্ছে যে এই যে আপনি যে চর্চাটা করছেন, কালকে এই চর্চাটা আপনার সাথে হবে না, এখন যে আছে তার সাথে হবে না, ইন ফিউচার পলিটিক্যাল পার্টির সাথে হবে না। এটা কি বলা সম্ভব? এই যেখানে আমার সাথে তো অনেক পলিটিক্যাল পার্টি আছেন, আপনারা কি সবাইকে নিশ্চিত করতে পারবেন এভরিবডি উইল বি প্লিজড? এখন ক্ষোভের কারণে কালকে আপনার সাথে এটা হবে, আমি কি সেটাকে প্রমোশন দিব? আমি কি সেটাকে অ্যাকসেপ্ট করে নিব? নাকি এই যে একটা ভীষণ টক্সিক প্র্যাকটিস চলছে সোসাইটিতে, তার এগেনস্টে আমার পজিশন স্ট্রং করার কথা। আর সম্ভবত বিগত 15 বছরের যা কিছু অন্যায় ছিল, তার বিরুদ্ধে কথা বলতে বলতেই কিন্তু আমরা এখানে এসেছি, এই বাসনায় যে সামথিং উইল গুড হ্যাপেন, নট আপনি যা হয়েছিল সেটা এখন আর একটু ডিফারেন্ট ফরম্যাটে হোক আমি মেনে নিব। নো নো নো, দ্যাট নট দ্য লজিক। এটা তো লজিক হলো না। লজিক্যালি আপনি চিন্তা করে দেখেন, উই এক্সপেক্ট সামথিং গুড। জি, ওকে, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, অসংখ্য ধন্যবাদ। মাহমুদা হাবিবা, আসতে চাই যে এরকম আলোচনা আছে, যার কত মব হলে মব থামবে, এটি একটি আপনার কাছে প্রশ্ন। পাশাপাশি যারা মব করছেন, নেতৃত্ব দিচ্ছেন বা পিছনের ইন্ধন দিচ্ছেন, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে। কখনো কখনো কোনো রাজনৈতিক দলের যে জাতীয় পর্যায়ে যে স্লোগান, সেই মব করার সময় সেই স্লোগানও যখন আমরা শুনি, তখন তো মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং আলোচনা যারা শুনছেন তাদের সবাইকে।
মব কালচার বিষয়টা আসলে আমি একটু তুষার ভাইয়ের একটা কথা একটু রেফারেন্স ধরে বলি। 5ই আগস্টের পরে যেটা ঘটেছিল ওই সময়টা আমাদের একটু মনে করতে হবে। অলমোস্ট 1 বছর হতে চললো, আর 1 মাস পরেই আমরা সম্ভবত 1 বছর মানে পূর্ণ হবে। 5ই আগস্টের পরে প্রকৃতপক্ষে দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, প্রকৃতপক্ষে কোনো জায়গাতেই ছিল না। এই কারণে নয় যে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, এই কারণে যে ফ্যাসিস্ট সরকার বা মাফিয়া সরকার যে টিকে ছিল এবং তাদের যে লেয়ারগুলো সবচেয়ে ফ্রন্ট লেয়ারে যারা সর্বোচ্চ ভিলেন এই জাতির সামনে হয়েছে, যারা সরাসরি গুলি ছুড়েছে, যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তারাই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে জনগণের সাথে তাদের যে ট্রাস্ট এবং তাদের যে একটা মিনিমাম রিলেশনশিপ, ওটা যেটা আসলে কোনোভাবে খুবই ক্ষয়িষ্ণুভাবে টিকে ছিল আওয়ামী ঘরানার লোকজনদের জন্য, এই সম্পর্ক কিন্তু আরো বহু আগেই নষ্ট হয়েছে। বাংলাদেশে ক্রমশ বিরাজনীতিকরণ হয়েছে 16-17 বছরে। বিরাজনীতিকরণ করতে যে আপনার দমন পীড়ন বেড়েছে এবং তখনই এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দানবের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারপরে যেটুকু ক্ষীণভাবে টিকে ছিল আওয়ামী ঘরানা এবং আওয়ামী বাস্তবতার মানুষের জন্য, তাদের জন্য ওটা ভেঙে গেল। এরপরে এদের পক্ষে আর সুযোগই ছিল না যে তারা কোথাও থাকবে। আপনি যদি মনে থাকে, প্রতিটা পাড়া পাহারা দিয়েছিল আমাদের তরুণেরা। আমাদের সবারই মনে আছে যে আমাদের ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের তরুণেরা। এই জিনিসগুলোর এক ধরনের বিলঙ্গিংনেস ডেভেলপ করেছিল, যেটা অ্যাবসেন্স অফ ল এনফোর্সিং এজেন্সিজ, তাদের মধ্যে একটা ফিলিং অফ মানে কি বলে একটা গার্ডিয়ানশিপ এসে গেছিল। ওই সময় বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মানে টুলগুলোকে, স্পেশালি 8ই আগস্টে ক্ষমতা গ্রহণের পর ইন্টারিম সরকারের সবচেয়ে বেশি যুদ্ধ করতে সম্ভবত হয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে। এটা আমরা বুঝি, কিন্তু তারপরেও এই বিষয়গুলো আসলে হ্যান্ডেল করার মতো তখন ক্যাপাসিটিটা ছিল না। যেটা আমি জাস্ট তখনকার কথাটা বলছি। ফলে এখনকার বাস্তবতা যেটা হচ্ছে, এখন তো রাজনীতি চলছে। এখন যেটা হচ্ছে আপনার বহুমুখী কারেন্ট চলছে। এখানে দুটো ঘটনা আছে। আমি স্পেসিফিক ঘটনা যেটা নিয়ে আপনারা বলছেন সেটাই বলি আপনাকে। এটা একটা মামলা করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মামলা করেছে। এই মামলার আসামি তিনি বাসায় ছিলেন। এই মামলা হয়েছে, আমাদের সময় তো মামলা হতো, এমনকি মামলা হতো না, ওয়ারেন্ট ইস্যু হয়ে যেত ভাইয়া। এবং আমাদের এলাকায় যদি একটা অকারেন্স হতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলুন বা ওই আগের সরকারের সাথে যুদ্ধরত প্রতিটা দলের নেতাকর্মীরা তারা বাড়ি থেকে পালিয়ে যেত। একটা মামলা হয়েছে, তিনি বাসায় ছিলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ মানে ফার্স্ট দায়টা হচ্ছে এখানে যে অ্যারেস্ট হননি কেন তিনি? যেই মামলাতে যখন জনগণ তাকে সোপর্দ করলো, জনগণ বা সুনির্দিষ্ট কিছু আরো তাদের প্রত্যেকের ছবি আছে, ভিডিও ফুটেজ আছে, একজন অ্যারেস্ট হয়েছেন, সেখানে মানে অনেকের সংশ্লিষ্টতা সেখানে আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই ভদ্রলোক মানে যার নামে একটা মামলা হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে ভদ্রলোক বাসায় ছিলেন কিভাবে? এই জায়গাটায় অনেক কিছু যখন রাষ্ট্রযন্ত্রে গ্যাপ আছে, অফকোর্স গ্যাপ আছে। দ্বিতীয়ত তার বাসার ঠিকানা এবং তার বাসায় একটা মব ডেভেলপ করে তাকে তুলে আনা। দেখুন, দুটো কথা মনে রাখবেন যে আরেকটা অদ্ভুত ধরনের প্র্যাকটিস সারা বাংলাদেশ জুড়ে চলছে। সেইটা হলো যে হঠাৎ করে আমরা তৌহিদি জনতাদের আবির্ভাব দেখছি, এমন সব স্লোগান, এমন সব মানে বয়ান নিয়ে। আপনি যে বললেন যে যারা মবে গিয়েছেন তারা সুনির্দিষ্ট দলের হয়ে স্লোগান দিয়েছেন বা আমার দলের কিংবা স্লোগান দিয়েছে, সেটা বিএনপিকে অস্বস্তিতে ফেলার জন্য দিতে পারে, মানে দিয়েছেন তো সেটা আমরা বলছি। এটা ধরেন নারায়ে তাকবীর স্লোগান দিতে পারে, যে কোনো মানে স্লোগানই তারা দিতে পারে। স্লোগানের মূল উদ্দেশ্য তো সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে সেই বয়ানগুলো প্রতিষ্ঠিত করা যে আগেই তো ভালো ছিল, অন্তত জঙ্গিবাদ ছিল না, আগেই তো ভালো ছিল, অন্তত মব কালচার ছিল না। এই ধরনের আপনাকে মনে রাখতে হবে ভাইয়া যে বাংলাদেশ থেকে যেই ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে সেটা তো টিপ অফ দ্য আইসবার্গ, খুব ছোট্ট একটা অংশ কিন্তু কেবল চলে গেছে। এই যে বাকিরা যারা আছেন, যাদের হাতে এই ব্যাপক অর্থ, ইভেন কিছু আর্মসও, এই লোকগুলো কোথায় আছেন? তাদের সার্বক্ষণিক কাজটা এখন কি? অস্থিতিশীল করে রাখা, বর্তমান ইন্টারিম সরকারের প্রতি জনগণের আস্থাটাকে নষ্ট করা, এবং যেখানে যেখানে ইন্ধনের সুযোগ আছে, আসলে ভুলে গেলে তো চলবে না, এই জনপ্রশাসন, এই পুলিশ প্রশাসন, ইনারা কারা? ইনাদের যেই যতগুলো মানুষ ইনভলভ হয়েছিলেন সেই সময়ে কিংবা সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন, তারা কি সকলেই সরে গেছেন তাদের পদ থেকে? এই যে আপনারা ওয়ারেন্ট ইস্যু হওয়া, সঠিক সময়ে অ্যারেস্ট না হওয়া, অ্যারেস্ট চলাকালীন এক ধরনের মব তৈরি করা, এটা শুধু কিন্তু মবের একমাত্র ঘটনা নয়। আমি আপনাকে আরেকটা জিনিস কোট করি। আমি আজকে আমার সাথে আমার একজন সম্মানিত মানে ভদ্রমহিলা আছেন, আমার ফেসবুক ফ্রেন্ড, আমি তার ফেসবুকে পড়ছিলাম। এটি সময় লাগলে আমরা পরবর্তী পর্যায়ে শুনি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট জিয়া হায়দার আপনার কাছে আসতে চাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে।
জিয়া ভাই শুনতে পাচ্ছেন? জি শুনছি। যে এই যে মব সন্ত্রাসের আসলে এটি নিয়ন্ত্রণ করার যে দায় দায়িত্বের প্রসঙ্গ, সেটি নিয়ে সম্মানিত আলোচকরা বলছেন, আপনি শুনছিলেন সেই আলোচনা। এই জায়গাতে মানে বিগত সময়ের যে মব, তার রেশ টানা, তার যৌক্তিকতার, সেটি নিয়েও প্রশ্ন আছে। পাশাপাশি আইনি প্রক্রিয়া বা আইনের শাসনের মধ্যে দিয়ে যে কোনো অভিযোগ নিষ্পত্তি হোক, সেটি তো আইন শাসনের মূল ভিত্তি। এই জায়গাতে হাঁটার উপায় কি, বা এই পথে হাঁটার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আসলে মব ভায়োলেন্স এটা কেউ সমর্থন করে না, আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমরা তো করি না। তো বিগত সময়গুলোতে যে মব হয়েছে, ফুয়াদ সাহেব, ফুয়াদ সাহেব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো সেই কালচার থেকে বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, এবং আজকে আপনারা গণতন্ত্রের সংলাপে যে বিষয়টা এনেছেন, এটাও একটা সাহসী ভূমিকা। এবং আজকে এই ধরনের একটা প্রোগ্রাম যে আমরা করতে পারছি, এটাও একটা গণতন্ত্রের উত্তরণের একটা সুন্দর সময় বলে আমি মনে করছি। তো এখন কথা হচ্ছে যে মব ভায়োলেন্স, এটাকে অনেকে মব জাস্টিস বলছে। জাস্টিস শব্দটা এখানে কেন ব্যবহার হয় জানি না, এটা তো একটা ভায়োলেন্স। আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও নিজের হাতে আইন তুলে নেওয়ার নাম হচ্ছে এই মব ভায়োলেন্স। এখন মব ভায়োলেন্স কেন হচ্ছে, এটা আমাদের পাবলিকের ক্ষমতা আছে কিনা কাউকে গ্রেফতার করা। আমরা জানি সিআরপিসিতে পুলিশ যেমন একজন অফেন্ডারকে, পলাতক আসামিকে গ্রেফতার করতে পারে। ৫৪ ধারায় যে কোনো আপনার কগনিজেবল অফেন্স করার সময় যে কোনো একজন লোককে গ্রেফতার করতে পারে। একজন সাধারণ নাগরিকও একজন অপরাধীকে গ্রেফতার করতে পারে। তো একটু আগে ম্যাম যেটা বলেছেন যে একজন ফেরারি আসামি ঘরে এতদিন থাকে কিভাবে, এই যে পুলিশের এত বড় নিষ্ক্রিয়তা, যে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার না করা, এটা তখন পাবলিক তাকে গ্রেফতার করার জন্য উদ্যোগ নিয়েছে। কিন্তু এখানে যে জিনিসটা, যে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া, এগুলো হচ্ছে ইলিগেল কাজ। তাকে ধরে সাথে সাথে পুলিশের হাতে সোপর্দ করা হচ্ছে পাবলিকের কাজ। কিন্তু এই কাজটি না করে সেখানে কিছু অতি উৎসাহী ভূমিকা রাখা হয়েছে পুলিশ প্রশাসনের সামনে। পুলিশ সেখানে নিষ্ক্রিয় ভূমিকা রেখেছে। তো সেখানে পুলিশ এই নিষ্ক্রিয় ভূমিকা, যে জিয়া ভাই, এই পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা, এটি আসলে যে ধরনের প্রশ্ন তৈরি করে বা যে ধরনের প্রশ্ন সামনে আমাদেরকে দাঁড় করায়, সেই প্রশ্নগুলোর সমাধান কি ছিল না? আমাদের তো জিরো টলারেন্স আসতে হবে, সে যে হোক, মব যিনি করবেন। আমরা যেহেতু আইনের শাসন এবং সুশাসনের দিকে যাচ্ছি, এবং সেজন্য কাজ করছি। এতগুলো শহীদ হলো, এত মানুষ জীবন দিল, রক্ত দিল এবং পঙ্গু হয়ে গেল, তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে জিরো টলারেন্সে যেতে হবে। গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার প্রতি সমুন্নত রাখা এবং সেই জায়গাতে সকলের জবাবদিহিতা নিশ্চিত করা। জিয়াদার ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। শিফা হাফিজা আপা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আসতে চাই যে আইন ও সালিশ কেন্দ্রের এই যে বেসরকারি যে প্রতিষ্ঠান, যারা একজন মানুষের বা নাগরিকের মানবাধিকার বা অধিকার, ন্যায় বিচার প্রসঙ্গগুলো নিয়ে কাজ করেন, আজকে যে মব ভায়োলেন্সের বিষয়গুলো আমরা দেখছি, আপনারা আলোচনা করছেন, এর পিছনের কারণগুলোকে বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনের যে প্রেক্ষাপটগুলোকে আপনারা কিভাবে দেখছেন? জি, এই কথাগুলো হলো 16 বছর 15 বছর, আমি মনে করি 20-25 বছর ধরেই আমরা কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাগুলোকে এত দুর্বল করে তুলেছি যে এখন আমরা এসে বলছি ওরা তো কাজ করতে পারছে না, কিংবা ওরা অন্য দলের হয়ে কাজ করছে। এই কথা আগেও শুনেছি আমরা, স্বৈরাচারী শাসনের সময়ও কিছু হলেই আরেক দলকে দোষারোপ করা হয়েছে। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদেরকে বের হওয়াটা খুব জরুরি। এই যে বিষয়টা হচ্ছে, আগে হয়েছিল, এখনো হচ্ছে, তার মানে কি এখন এটা জাস্টিফাইড? তা তো নয়। আমরা তো একটা নতুন জীবন, নতুন দেশ, আমরা একটা বৈষম্যহীন জাতি হিসেবে নিজেকে পরিচয় করতে চেয়েছি। তাহলে আমাদের কি করা উচিত? তখনই মব জাস্টিস হয় যখন বিচার ব্যবস্থা থাকে দুর্বল, অসৎ এবং অকার্যকর। আমরা এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, প্রথম দিকে আমরা মনে হচ্ছে যে আমরা একটু প্ররোচনাও দিয়েছি যে এটা তো করেছে, আমরা জানি না কেন করলো, কাইন্ড অফ ভাষা। এখন যেটা হচ্ছে, এতদিন হয়ে গেল এই মব জাস্টিস যাতে না হয়, আমরা কি শুনেছি এমন কোন নির্দেশনা, এমন কিছু আছে যেটা জনগণের কাছে গেছে? মব জাস্টিস আমিও বলতে চাই না, মব ভায়োলেন্স, মব কালচার, এটাকে দমানোর জন্য এটলিস্ট কিছু নির্দেশনা তোমার জনগণের কাছে যেতে হবে। এটা কিভাবে অন্যায়, এটা করলে কি হতে পারে শাস্তি,
কি অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমগুলো সরকার কি কোথাও আমরা পার পেয়েছি যে এনফোর্সড হয়েছে? কাজেই এটা হবার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমরা এটাকে গায়ে ভাসিয়ে দিচ্ছি, সবাই মনে হচ্ছে যেটা হবে আগে হয়েছে এখন হবে না, এটা কেন? কিন্তু এই করে কি আসলে একটা দেশকে তার নতুন পরিচয়ে নিয়ে আসা যাবে? আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এবং আমি ভীষণভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা থাকে, কিছু পদক্ষেপ আমরা দেখতে চাই। অলমোস্ট 1 বছর আমরা কোনো পদক্ষেপ দেখছি না, কোন রকম বিচারও দেখছি না। কিন্তু সরকারের পক্ষ থেকে সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি তো বলেছেন যে আসলে যারা মব করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী তো কয়েকবার তারা এই ধরনের ঘোষণা দিয়েছে যে আইন হাতে তুলে না নেওয়ার জন্য তারা অনুরোধ করেছে, যারা নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আসলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা বলতে যা বোঝায় বা আপনি যেটা বলছেন সেটা আমরা দেখছি না। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই বলছেন, আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন সবাই, বাট এটা কার্যকারী কিভাবে করছি আমরা? কেননা আমরা কি দেখেছি যে যারা মব জাস্টিসে ছিল, মব কালচারে, মব মুভমেন্টে ছিল, ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে কোথাও? সেটা তো হয়নি। এই জায়গাতে একটা ঘাটতি আছে, সেটা আপনি মনে করছেন। শিফা হাফিজা আপা, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। ডাক্তার আব্দুল লতিফ সাহেব, আপনার কাছে প্রশ্নটি রেখে যায় যে মবকারীদের এই যে রাজনৈতিক পরিচয় কিংবা কোনো না কোনোভাবে এই যে মবের পক্ষে সাফাই গাওয়া, এটি নিয়ন্ত্রণ করতে না পারা বা নিয়ন্ত্রিত না হওয়ার পেছনে কতটা কারণ বা বাধা হিসাবে আপনি দেখছেন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতি, সঙ্গী থাকুন। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি আমরা, মব সন্ত্রাস দায়কার, এটি নিয়ন্ত্রণের দায়িত্বকার, এবং অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। যাচ্ছে আলোচনা যে প্রশ্নটি ডাক্তার আব্দুল লতিফ সাহেব আপনার কাছে রেখে যাওয়া, যে মবকারীদের রাজনৈতিক পরিচয় এটি নিয়ন্ত্রণে কতটা বাধা হিসেবে দাঁড়াচ্ছে? মবকারীদের রাজনৈতিক পরিচয় থাকা না থাকার সঙ্গে মবের বৈধতা অবৈধতার কোনো সম্পর্ক নাই। এবং এই যে গত 16 কিংবা তারও বহু বছর আগের থেকে যদি ইতিহাস বলা হয়, মবের ইতিহাস, তাহলে এই কথাটিকে আমরা মেনে নিব যে 16 বছর ধরে যা চলেছে সেটাই চলতে থাকবে এবং সেখান থেকে উত্তরণের কোনো দৃশ্যমান প্রচেষ্টা আমরা দেখতে পাবো না। যখন দাবি করা হয় যে বিচার দৃশ্যমান হতে হবে, সংস্কার দৃশ্যমান হতে হবে, তাহলে আইনের শাসন উন্নতি করার যে প্রচেষ্টা সেটা দৃশ্যমান হবে না কেন? এবং আইনের শাসনের উন্নতি যদি দৃশ্যমান না হয়, তাহলে বিচার কি দৃশ্যমান হতে পারে? যেখানে আইনের শাসন উন্নত করার প্রচেষ্টা নাই, সেখানে সুবিচার কি করে নিশ্চিত হবে? অনেক ধরনের যুক্তি আসে, যেমন ধরেন যে এর চেয়েও তো খারাপ দেশ আছে। হ্যাঁ আছে, এর চেয়ে ভালো দেশও আছে। অনেক ধরনের যুক্তি আসে যে অতীতে তো ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ সহ অন্যান্য বাহিনীকে ব্যবহার করেছে। এই কাজগুলি যে অন্যায়, সেই বিষয়টির ব্যাপারে আমরা একমত হয়েছি বলেই তো সেই অন্যায় থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। নতুন বন্দোবস্ত, এই শব্দটা তো কোনো ব্যক্তি তৈরি করে নাই, এটা এই আন্দোলন থেকে উদ্ভূত একটি শব্দ। সেই নতুন বন্দোবস্তের নতুনত্বটা কোথায় থাকে যদি 16 বছরের বদ হরকত থেকে বের হওয়ার কোনো চেষ্টা আমরা না দেখি? আওয়ামী লীগের আচরণই যদি আমরা করতে থাকি, অত্যাচারীর আচরণই যদি আমরা করে নেই এবং বলি যে আমরা 16 বছর থাকার কারণে এটা শিখে গিয়েছি, তাহলে তো কেউই আমরা এই অন্যায় আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। কারণ হ্যাঁ, 16 বছর এখানে ছিলাম, এটা ভুলতে 32 বছর লাগবে, 18 বছর লাগবে। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। এই যে সংস্কার, এই সংস্কারের মধ্যে একটি প্রায়োরিটাইজ সংস্কার বলা হয়েছে যে পেট্রোল পাম্পগুলিতে ভালো বাথরুম দিতে হবে। যে জাতি বাথরুম করতে শিখে নাই, সেই জাতিকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কমোড দিলে কি লাভ হবে? ওই উন্নত বাথরুম তো পরিষ্কার থাকবে না। বাথরুমের পরিচ্ছন্নতা উন্নত বাথরুমের উপর নির্ভর করে না, উন্নত বাথরুম ব্যবহারকারীর উপর নির্ভর করে। তাহলে নতুন বন্দোবস্ত যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কাজকর্মে যদি আমরা দেখতে পাই যে তারা মব সৃষ্টিকারীকে থানার থেকে ছাড়িয়ে আনতে যান এবং টেলিভিশনে এসে বলেন যে এই যে জুতা ঝুলিয়ে দেওয়া এটা চলতে থাকবে। আমি নিজের চোখে দেখেছি যে একটি টক শোতে একজন বেশ গুরুত্বপূর্ণ তরুণ নেতা বলেছেন যে এই জুতা ঝুলানো চলতে থাকবে, এটা একটা সিগন্যাল
এটা একটা সংকেত যে এরকম করলে জুতা ঝুলানো হবে। জুতা ঝুলানো যদি এটা চলতে থাকে তাহলে যেই ক্ষমতায় আসবে সেই কোনো না কোনো কারণ দেখিয়ে যার উপরে তার ক্ষোভ আছে তাকে জুতা ঝুলিয়ে দিবে। এখন যে অবস্থাটা তৈরি করা হচ্ছে সেই অবস্থা তৈরি করলে যে পরিমাণ জুতা ঝুলানোর জন্য দরকার, কারণ একজন ব্যক্তির পায়ে থাকে 1 জোড়া জুতা, গলায় থাকে 6 জোড়া। বাংলাদেশে তো জুতার ব্যবসা মোটামুটি লাভজনক একটা পর্যায়ে পৌঁছে যাবে এবং বাটার দোকানে আলাদাভাবে বা বিভিন্ন জুতার দোকানে আলাদাভাবে ঝুলানোর জুতা আর পায়ে দেওয়ার জুতা আলাদা করতে হবে। এই অন্যায় কোনোভাবেই কেউ মানতে পারে না। কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি কোন কারণ দেখিয়ে সেটি তুষার ভাই যেটি আপনি বলছেন সেটি তো সকলের প্রত্যাশা। তাহলে সবাই একত্রিত ভাবে বা সমবেত ভাবে এই মব সন্ত্রাস বা ভায়োলেন্সের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া সেটি পারছে না কেন? এই ক্ষেত্রে নানা ধরনের আমরা বিভাজন তো দেখি। পারছে না কারণ মবকে ব্যবহার করে বিভিন্ন জনকে এক ধরনের আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়া যাচ্ছে, যে আতঙ্ককে ভর করে নানা ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু আপনাকে ধরতে আসব। এই ব্যাপারে অসংখ্য প্রকাশ্য অভিযোগ আছে যে আমরা আপনাকে ধরতে আসবো, আপনি কিছু পয়সা খরচ করেন, আমরা আপনাকে দেখে নেব, আপনি কোথাও গিয়ে একটু নেগোশিয়েট করেন। এবং এই যে ঘটনা, এটা তো একটা ঘটনা না, এটা বিভিন্ন জায়গাতে ঘটছে। এবং এটা ঘটে যাওয়ার পরে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে তাদেরকে ছাড়িয়ে আনতে রাজনৈতিক ব্যক্তিবর্গকে হাজির হচ্ছেন, যে অন্যায় করেছে তাকে ছাড়িয়ে আনার জন্য রাজনৈতিক প্রভাব ব্যবহার করা হচ্ছে। মব যদি অন্যায় হয়ে থাকে, কোনো রাজনৈতিক দল সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনতে কেন থানায় যাবে? তারা বরং বলবে যে এই মব বন্ধ করার জন্য মবকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। উল্টো দেখা যাচ্ছে যে যার বিরুদ্ধে মব করা হয়েছে তিনি যদি তাদের অপছন্দের লোক হয়ে থাকেন তাহলে ছাড়িয়ে আনার জন্য যাওয়া হচ্ছে। আবার যদি তাদের পছন্দের লোকের বিরুদ্ধে মব হয় তখন বলা হচ্ছে যে এরা হচ্ছে বিভিন্ন ধরনের দুষ্ট লোক যারা সবকিছুকে ব্যর্থ করে দিতে চায়। মব পুরো ঘটনাটাই কিন্তু এই আন্দোলনকে এবং এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ব্যর্থ করে দেবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হবে এই আন্দোলন বিপ্লব তত ক্ষতিগ্রস্ত হবে। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। তুষার ভাই যেটি বলছিলেন এবং আপনার শুরুর দিকে যে বক্তব্য, তার প্রেক্ষাপটে আমার যে প্রশ্নটি ছিল যে এই পর্যায়ে আপনার কাছ থেকে শুনবো যে বিগত 15 বছরে যে ধরনের মব হয়েছে সেটি আওয়ামী লীগ সহ তার যে সহযোগী সংগঠন যারা করেছে, মিডিয়া তো তার অবস্থান থেকে সেটি প্রতিবাদ করেছে, আলোচনা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে পর্যাপ্ত আলোচনা হয়নি বা যেভাবে, কিন্তু কখনোই তো এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন জানাই না। তো সেই জায়গা থেকে তুষার ভাই যেটা বললেন, চাইলে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য, কোড আনকোড উদ্দেশ্যের কারণে সেটি নিয়ন্ত্রণ হচ্ছে না। আপনি এই জায়গাতে একমত কিনা? আমি মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সিস্টেম্যাটিকলি এই ধরনের মানে বিচার বহির্ভূত কর্মকাণ্ডকে তারা সমর্থন করছে। যেটা হতে পারে ইনস্টিটিউশনাল ইনক্যাপাসিটি কিন্তু আমার রাষ্ট্রে আছে, এটা মাথায় রাখতে হবে যে আমার রাষ্ট্রের আপনি জাস্টিস ডিসপেন্স করে কারা? 3টা প্রতিষ্ঠান। একটা রাষ্ট্রে বিচার ডিসপেন্স করে কারা, ইনসাফ করে কারা, গভর্নেন্স রেডি করে কারা? সেটা হচ্ছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাজ এ হোল, গোয়েন্দা সংস্থা, আর হচ্ছে বিচার বিভাগ। এখন এই 3টা বিভাগের কোনটা ফাংশনাল? ধরেন আপনি দ্য বেস্ট এভার ল কুড হ্যাভ বিন এনঅ্যাক্টেড ফর দোজ ইনস্টিটিউশনস যদি লিখে দেন, আমাদের পুলিশ তো একটা কালচারাল প্রসেসের ভিতর থেকে সে বড় হয়েছে, সে তো একটা পার্টিকুলার ওয়েতে কাজ করে অভ্যস্ত। তাকে কি সাডেনলি আপনি ফেরেশতার মতো করে ট্রিটমেন্ট করতে পারবেন? এটা একটা লেন্দি প্রসেস। প্রশ্ন হচ্ছে রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টিসগুলো কালেকটিভলি সেই জায়গাটাতে রাষ্ট্রকে নিতে চায় কিনা, সেই স্বপ্নের জায়গাটা থাকতে হবে এবং সেই জার্নিটা শুরু হইতে হবে। আমি বোধ করছি বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিজ আছে তাদের ডিসপাইট অল দ্য লিমিটেশন, তুষার ভাই রাইটলি পয়েন্ট আউট করেছেন, কোনো পলিটিক্যাল পার্টির লিডাররা অথবা লোকাল নেতারা আপনার আওয়ামী লীগের লোকদেরকে তো বাঁচাইতে থানায় গেছে, এরকম ঘটনা ঘটছে। প্রশ্ন হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি এই ঘটনাগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে না পানিশ করেছে? বা বিএনপির হিস্ট্রিতে দেখেন, মেইনলি তো লার্জলি বিএনপিকে মোটা দাগে দায়ী করা হয়। বিএনপি তার পলিটিক্যাল হিস্ট্রিতে এত পরিমাণ লোককে বহিষ্কার করা, সাসপেন্ড করা, কমিটি ডিসলভ করা, এই কাজ কখনো করে নাই। অতএব বিএনপির সিনিয়র লিডারশিপ কিন্তু এই ব্যাপারে সিরিয়াস। সেটি তো সেই একইভাবে এনসিপি দেখেন, ব্যবস্থা গ্রহণ করা তো অব্যাহত রয়েছে। এনসিপিও দেখেন, এনসিপির দু একজন নেতার ব্যাপারে আসছে, থানায় গেছে, এখানে গেছে, সেখানে গেছে, এনসিপির পক্ষ থেকে তাদের কিন্তু শোকজ করা হয়েছে ওই ধরনের লিডারদেরকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সাডেনলি এই টোটাল পলিটিক্যাল লিডারশিপের খাইসলত বদলায় ফেলবেন? আমরা যারা চুরি চামারি করে অভ্যস্ত রাজনৈতিক নেতা কর্মীরা সাডেনলি আমরা ফেরেশতা হয়ে যাবো? বৈশিষ্ট্য তো একদিনে বন্ধ হবে না, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু কেউ যদি ভিতর পিছন থেকে ইন্ধন দিয়ে এই সন্ত্রাস টিকিয়ে রাখতে চায় অন্য কোনো কারণে,
তাহলে তো এটা সহজে ব্যক্তিগতভাবে ইন্ধন যদি কেউ দিয়েও থাকে না, রাষ্ট্র সমর্থন না করলে সেটা বেশি দিন সার্ভাইভ করবে না। পলিটিক্যাল পার্টিজের সিনিয়র লিডারশিপ যদি সমর্থন না করে, গণমাধ্যমে যদি এটা সমর্থন না থাকে, এটার পক্ষে মতামত উৎপাদন করবার জন্য যদি কোনো ফ্যাক্টরস কাজ না করে, তাহলে এই জিনিসটা থাকবে না, এটা সার্ভাইভ করবে না। এবং দক্ষিণের মেয়রের ইস্যুটা দেখেন না, কিন্তু এই ফোদ ভাই আরেকটু শুনি আপনার আলোচনার প্রেক্ষাপটে আপনার কাছ থেকে, যে রাষ্ট্রের ব্যবস্থা বা পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থার কথা বলছেন, এই মানবাধিকার কর্মী থেকে শুরু করে আইনজীবীরা অনেকেই বলছেন যে আসলে রাষ্ট্র, সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী বারবার বলছে কেউ আইনে নিজের হাতে আইন তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে, বারবার হুঁশিয়ারিও দিচ্ছে, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর অর্থটা কি? এটা হচ্ছে আমার জাস্টিস সিস্টেমের লিমিটেশন আছে। আপনি দেখেন যে একটা ব্যক্তিকে গ্রেফতার করার পর থেকে তাকে লিগ্যাল প্রসেসে এনে জাস্টিস ডিসপেন্স করতে যদি চান, আপনি এখনও যদি বাংলাদেশে ইনসাফের সাথে একটা জমির মামলা শেষ করতে চান, আপনার 15-20 বছর লাগবে, বিকজ অফ দ্য ব্যাকলগস, ওভার 4 মিলিয়ন কেসেস। আপনি কি করবেন? ধর্ষণের মামলার জন্য আপনাকে 90 দিন বেঁধে দেওয়া হচ্ছে, 6 মাস বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু জাস্টিস কোন হাত দিয়ে জাজমেন্টটা লিখবেন? ওনার হাত কয়টা? আসলে দেবী দুর্গার মতো জাস্টিস লাগবে, যে 10 হাতে বিচার লিখতে পারবে, তার 10 কান থাকবে, সে 10 কান দিয়ে শুনানি করবে। প্র্যাকটিক্যাল না তো। আমার ইনস্টিটিউশনাল ইনক্যাপাসিটি তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমার যেটা হচ্ছে যে এখানে মানবাধিকার কর্মীরা আছেন, তুষার ভাই আছেন, আমরা তো একটা অ্যাসপিরেশনের জায়গায় আলোচনা করছি যে আমরা ওখানে যেতে চাই, কিন্তু যেতে চাওয়ার পিছনে আমার যে গ্রাউন্ড রিয়েলিটি, এই রিয়েলিটিকে আমাকে মেনে নিতে হবে যে দিস ইজ এ রিয়ালিটি, আমি এখানে বাস করি। এই বাস করা জায়গাতে আমি কিভাবে ধাপে ধাপে অ্যাড্রেস করব এবং আগাবো, কিন্তু তর্কটা জরুরি, আলাপটা জরুরি, এই বিষয়টি অব্যাহত রাখাটা জরুরি। রেজিস্ট্রার আসাদুজ্জামান ফুদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু শিফা হাফিজা আপা আপনার কাছে আসতে চাই, এরপরে সিনিকদা আপার কথা শুনবো। শিফা হাফিজা আপা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনছি। আচ্ছা, সেটি যে পরিসংখ্যান যেটি বলছে যে আসলে গত 10 মাসে মব এবং গণপিটুনিতে মৃত্যু হয়েছে 174 জন মানুষের, এবং একই সময়ে পুলিশ 477টি হামলার শিকার হয়েছে, এই ধরনের হামলার শিকার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যেটি আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই বলছিলেন, তুষার ভাই আলোচনা করলেন, আপনারা সবাই বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা কিংবা পুলিশের যে খুব দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা, রাজনৈতিক দলগুলোর মবের বিরুদ্ধে যতটা সোচ্চার তারা কথা বলছেন, কিন্তু কার্যত যে সোচ্চারতা প্রয়োজন সেই জায়গাটি দেখা যাচ্ছে না। আপনি কি একই বিষয়গুলো দেখেন, নাকি আপনার দেখাতে ভিন্নতা আছে? আমি এই কথাটাই ভাবছিলাম এতক্ষণ ধরেই, যে এখন তো রাজনৈতিক দলগুলো মোটামুটি তাদেরকে একটা গুছিয়ে নিয়ে আসার প্রচেষ্টাতে আছেন। তাহলে যদি 3টা কাজ করতে চাই আমি দেশের জন্য, জনগণের জন্য, এজ এ রাজনৈতিক দল, কি 5টা কাজ করতে চাই, তার মধ্যে একটা হওয়া অবশ্যই প্রয়োজন ছিল যে এই মব কালচার, এই মব ভায়োলেন্সকে আমরা কি করে সামলে নিয়ে আসবো। সেটা তো আমরা শুনি নাই কোথাও। আমি বিশ্বাস করি চাইলে এই কিছু সিস্টেম তৈরি করা যায়, কিছু মানুষ তৈরি করা যায়, কিছু মানুষকে পার্সোনালি এগিয়ে আসতে হবে যে এই কাজগুলো করার জন্য যে কি কি করলে মব জাস্টিসটা কমানো যায়। এই যে আমাদের প্রধান ইলেকশন কমিশনারকে যে অবস্থা করা হলো, সাবেক জি, আমি ভাবছিলাম ওই অফিসে যদি আমি থাকতাম আমি কি করতাম। আমি জাস্ট এটা ভাবছিলাম সারাদিন। আমার মনে হচ্ছিল যদিও আমি সাবেক না, বর্তমান থাকি, আমার একটা প্রতিবাদ করা উচিত ছিল যে এইটা আসলে এটা আজকে ওদের হচ্ছে, কালকে আমার হবে না, সেটার গ্যারান্টি তো নাই। কাজে প্রত্যেককেই সোচ্চার হতে হবে যে যে পজিশন গুলোতে আছে। আর বিশেষ করে আমাদের যারা, তাহলে আপা এই লাইনটাও যুক্ত করে দেন যে এই ধরনের মব ভায়োলেন্সের ক্ষেত্রে সবাই যেরকম সোচ্চার হবে, যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তারাও তাদের শপথ এবং দায়িত্ব পালনের ব্যাপারে খুব সোচ্চার থাকবেন। আমরা যেমন এখনো এত একটা ঘটনা, দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সব আমাদের যতজন অ্যাডভাইজার আছেন সবার মুখে কিন্তু এইসব আলোচনা একদমই নাই। মানে ওনারা যখন মিটিং টিটিংয়েও যাচ্ছেন, এগুলো দরকার তো। এই বিষয়গুলো যদি আমি এখনই, একেবারে যে নেই আপা সেটি না, স্বরাষ্ট্র উপদেষ্টা তো কথা বলছেন, তারপরে কাজটা কি হচ্ছে আমরা দেখেছি যে 5টা লোককে উনি ধরে নিয়ে এসে দেখাতে পেরেছে, বিচার করতে পেরেছে যে এই কাজ করেছিল,
যেটা অন্যায়, যেটা মব ভায়োলেন্স করেছে। আচ্ছা, এই জায়গাতে সেভাবে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে কেউ কেউ বলার চেষ্টা করছেন এবং সেই বলাটার পিছনে নানা ধরনের প্রেক্ষাপট আছে যে আসলে এটা সমানভাবে সারা দেশে তো হচ্ছে না, এটাও যেরকম ঠিক, আবার ঘটনাগুলোকে আপনি চাইলে যেরকম যতটা গুরুত্বের সাথে দেখতে পারেন, পাশাপাশি দেখার ক্ষেত্রে যদি নমনীয় হয় তাহলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখার এখানে একটা প্রেক্ষাপট কেউ কেউ দেখেন। বিচ্ছিন্ন মবের মতো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে কিনা, এটাই প্রশ্ন আপনার কাছে। এখন কি এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে? যার যখন যেখানে ইচ্ছে দল নিয়ে তারা হুজ্জতি করছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে? তা তো মনে হয় না। আর ওই যে আগেও তাইলে কি লাভ হলো, সেই স্বৈরাচারী সরকারও বলতো বিচ্ছিন্ন ঘটনা, আমরাও বলবো বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনাতে আমি হাত দিতে চাই না। কিন্তু আমরা তো সেইটা হতে চাই না, আমরা চাই বদলাতে। আর বদলাতে চাইলে একটা দুইটা একটা পাঁচটা দৃষ্টান্তকারী উদাহরণ তৈরি করতে কি আমরা পারবোই না? মানে বদলানো, মানে যারা বলেন যে আসলে বদলানো কি এতই সহজ, আসলে এটা কি বাংলাদেশের জন্য খুবই কার্যকরী ভাবে প্রযোজ্য কিনা, যে বদল হতে চাইলেই বদলানো যায় না? বদলানো খুব কঠিন। নিজেকে আপনি এরকম বসে আছেন, ওরকম করতে গেলেও আপনার বদলানোটা কঠিন, কিন্তু কঠিন কাজ নিয়েই তো আমরা এসেছি। এই কঠিন কাজগুলো যদি আমরা না করি তাহলে কেমন করে আশা করবো এই দেশকে একটা আমরা গুড গভর্নেন্স, একটা সুশাসনে আনবো, আমাদের আইনি ব্যবস্থাকে একটু একটু করেও হলো সহজ মানে সঠিক পথে নিয়ে আসা যাবে। সেইগুলো তো করতে হবে। আমি মনে করি যারা রাজনীতি নিয়ে কাজ করছেন, রাজনীতি করছেন, তাদের উপরে একটু বেশি আমরা আশা প্রত্যাশা করি যে তারা সোচ্চার হবে, তারা কিছু নির্দেশনা নির্দিষ্ট করবেন সারা দেশে এই নিয়ে। এই যে ভায়োলেন্স হচ্ছে, এই নিয়ে কি করা উচিত কি করা উচিত না, এই কথাগুলো কি আমরা কোথাও শুনেছি? সাধারণ মানুষ তো মনে করছে যেখানে একটা হুজ্জতি হচ্ছে আমিও গেলাম, গিয়ে একটা বিরাট কিছু হয়ে গেলাম। আসলে তার ভুল ধারণাগুলো, এটা যে কত অন্যায় আমার গায়ের উপরে যখন আসবে তখন শুধু আমি বুঝতে পারছি। আমরা মনে করেছি যে ও তো আসছে সেই সমাজতন্ত্রবাদীকে ধরতে, আমাকে তো ধরবে না, ও আসছে নারীদের ধরতে, আমাকে তো ধরবে না। আর যেদিন আমাকে ধরতে আসছে তখন আর কেউ নাই আমাকে বাঁচাবার জন্য। আমাদেরকে সোচ্চার হতে হবে যদি 5টা ব্যাপার নিয়ে, তাইলে মব ভায়োলেন্স একটা বিষয় যা আমাদের অন্য সকল ভালো কাজকে ধ্বংস করে দিচ্ছে। ভালো কাজকে আমরা সামনে নিয়ে আসতে পারছি না। মানুষকে সঠিক করতে হবে, মানুষকে সঠিক হতে হবে। এবং এই জন্য দরকার হলে মানে আর যারা এইখানে আছেন, পজিশনে আছেন, আপনারা একটা দল তৈরি করেন। এদের কাজটাই ওরা নিরবিচ্ছিন্ন ভাবে এবং সকল রকম স্বার্থ বর্জিত ভাবে আপা কি রাজনৈতিক দলের কথা বলছেন? রাজনৈতিক দলের কথা বলছেন? রাজনৈতিক দলের তো বেশি ক্ষমতা করার, মানে নতুন করে 147টি দল আবেদনের নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে, আরো দলের কথা বলবেন? আমি সেটা বলছি না, আমি বলছি যারা আমরা এখন দেখছি যারা লিডারশিপ পজিশন আছে, যাদের কথা শুনে আমরা এখনো উদ্বেলিত হই, আমরা মোটিভেটেড হই, আমি তাদের জন্য বলছি। এবং তারা জানেন তারা কারা। কাজেই আমি রাজনৈতিক দল বলে আরেকটা বিতণ্ডার এখানে তৈরি করতে আমি রাজি নই, কিন্তু যারা করছেন, যারা আছেন মাঠে, তাদেরকে একটু এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব নিতেই হবে। কেননা সমস্যার সমাধান তো করতে হবে, আর করতে গেলে শুধু ওই বললে হবে না অমুকে করেছে তা আমরাও করছি আর কি করব, কিছু তো দেখতে চাই, কিছু মানে আইনের শাসন, ন্যায় বিচারের প্রসঙ্গ দৃশ্যমান দেখতে চান, সেটি বলছেন শিফা হাফিজা আপা। অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো। ডক্টর রেজওয়ানা করিম সিদ্দিকী আসতে চাই, যারা মবের শিকার হচ্ছেন এবং সেটি স্পষ্ট আমরা দেখছি, যারা বিগত 15 বছরে বা আওয়ামী লীগের শাসনামলে নানা ধরনের পদে ছিলেন, বিতর্কিত ভূমিকা পালন করেছেন, নির্বাচন কিংবা রাজনীতির প্রেক্ষাপটের মূল তাৎপর্য বা বৈশিষ্ট্যের মানে এর এটাকে স্ট্রাকচারটাকেই বদলে দিয়েছেন। সেই জায়গা থেকে আপনারা বলছেন যে একজন অপরাধীরও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু যারা মবের শিকার হচ্ছেন তাদের অধিকারটা আসলে আমরা মানি কিনা, মানে থাকবে কি থাকবে না, এটাও কিন্তু একটা প্রশ্ন আকারে উত্থাপিত হচ্ছে। এই প্রশ্নের উত্তরে কি বলবেন? না, এটা দেখেন, এটা আমি না, সক্রেটিসের একটা কথা ছিল যে ডেমোক্রেসির একটা সংকট হচ্ছে যে অনেক সময় ডেমোক্রেসি এমন পর্যায়ে চায় যেটা মবক্রেসিতে পরিণত হয়। অর্থাৎ একটা সোসাইটির জনগণ আসলে কতখানি রেডি টু গেট দ্যাট পজিশন, যে আমি যে এটা বুঝি যে এটা আমার অধিকার। তো এই যে দেখেন, আমি একটা বিষয় খুব পরিষ্কার করি, একজন রেপের আসামিও আপনি তাকে বিচার বহির্ভূতভাবে মারতে পারেন না। অনেক সেন্টিমেন্টাল একটা কথা বলছি, যে আপনি জানেন যে রেপিস্ট, কিন্তু তার একটা প্রক্রিয়া রাখতে হবে।
তখন একটা উদ্দীপনা তৈরি হয় যে এক্ষুনি ফাঁসি দিয়ে দাও, এক্ষুনি এটা করে ফেলো। না না, এটা পসিবল না। এবং আপনি দেখবেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কিন্তু বিগত সরকারের সময় বারবার আপনার লিমন বহু কথা হয়েছে কিন্তু। তাহলে এখন যে গুরুত্বপূর্ণ আলাপটা আপনি বলেছেন যে একজন অপরাধীর কি বাঁচার কোনো অধিকার নাই? বাঁচা তো ভালো কথা। আমাদের দেশের সমস্যাটা কি দেখেন, যার কোনো দরজা খোলা নাই তার জন্য মসজিদের দরজাটা খোলা থাকা উচিত, যার কোনো দরজা খোলা নাই তার জন্য মন্দিরের দরজাটা খোলা থাকা উচিত। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আপনি যদি প্রথমে ওই দরজাটা বন্ধ করে দেন, আমি যাবোটা কোথায়? অর্থাৎ একটা মানুষ মসজিদ মন্দিরের কথা বলছেন কি, মানে 17 বছর পরে আল্লাহ বা সৃষ্টিকর্তা সারা দিয়েছে এরকম একটা ইঙ্গিত রাখছেন? না, আমি সেটার জন্য বলছি না। আমি বলছি যে আপনি দেখবেন যে সেই জায়গাটা থেকেও এখন আমাদের রেজিস্ট্যান্স আসে। এটা যে কি পরিমাণ দুঃখজনক, কারণ আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে আমি আপনাকে বলি যে সেখান থেকেও আপনার দিয়ে দেওয়া হয় অমুকে যেতে পারবে না, অমুকে ঢুকতে পারবে না। এটা খুব স্যাড পার্ট। আমি সেটা বলেছি যে ভীষণ রকমের একজন গ্রিফ থেকেও একটা মানুষ যেতে পারে। মানে আমার অনুশোচনারও একটা স্পেস থাকা উচিত অ্যাজ এ হিউম্যান বিইং। এখন এই বোধটা আপনি সোসাইটিতে সার্কুলেট করতে পারেন কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এখন আপনি বলছেন অপরাধীর যে শাস্তি, যে আমরা যে ধরে নিচ্ছি যে দেখেন এটা আমাদের একটা চরিত্রের সমস্যা। কি 71-এর কারণে হতে পারে, একটা সংঘর্ষময় ইতিহাস আছে। আমরা একটা আন্দোলন হলে ভাবি লাশ পড়েছে কয়টা, তাহলে ওটা আন্দোলন। মানে আমার আপনার ভাবনা, মিডিয়ার কাভারেজ যে কতজন নিহত হলো, তাইলে ওটা একটা আন্দোলনের মোটিভ পাওয়া যায়। কিন্তু একটা আন্দোলন কোনো ধরনের ব্লিডিং ছাড়াও যে হতে পারে, এটা যে সম্ভব, এই চিন্তার মধ্যে আমরা আছি কিনা? নাই। অর্থাৎ জাতিগতভাবে আপনি ওই জায়গাটা থেকে বেরিয়ে হতে পারছেন না যে হতাহত ছাড়া। দুনিয়ার এখন এআই এর যুগ, টেকনোলজি মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শেষে এখন টেকনোলজিক্যাল রিভলিউশনে ঢুকেছে। মানুষ এখন বায়ো ওয়েপনে আছে। আমরা এখনো কে কাকে মারতে পারলাম, কার ক্ষমতা দখল করতে পারলাম, সেটা নিয়ে আলাপ করি। এই আলাপগুলা যে আমাদের, এই আলাপটাই নাকি বাঙালির উন্নতি বা অগ্রগতি, এখন কি করবেন? এটা উন্নতি না, এই প্যারামিটার। সেটাই বলছি যে আমাদের এই চিন্তাগুলা আপনাকে আনতে হবে, এবং এই আনার ক্ষেত্রে কিন্তু মিডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। এই যে আপনি আজকে একটা অনুষ্ঠান করছেন, এটাও কিন্তু একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয়। তো এই বার্তার পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। আপনি এটাকে উদযাপন করতে পারেন না, আই এম ভেরি সরি, কোনোভাবে এটাকে উদযাপন করা যায় না। আপনি গণভবনে গেছেন, গণভবনে যে কারো আন্ডারগার্মেন্টস নিয়ে আসছেন, এটা উদযাপনযোগ্য বিষয় না। গণভবনে যে জিনিসপত্রকে আপনি সুভিনিয়ার হিসেবে কালেক্ট করে চুরি করে নিয়ে আসছেন, এটা উদযাপনের যোগ্য না। আপনার গাজা এবং ইস্যুতে আপনার হয়েছে, আপনি এই জন্য বাটার দোকান ভাঙছেন, এটা কোনো প্রতিরোধের অংশ হতে পারে না। এই যে বিষয়গুলা, এই যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলোতে আমাদের ঘাটতিটা এত প্রকট। এবং সেটার জন্য না, আমি একদম আপনাকে বলছি, এটা কোড অ্যান্ড কোড কোনো এডুকেটেড আনএডুকেটেড পিপুলের ব্যাপার না। এটা আমি ভীষণ রকমের এডুকেটেড পিপুলকেও এই ধরনের ইনসেন্সিবল, অসংবেদনশীলতা, এই যে শব্দটা, যে আমাদের একটু সংবেদনশীল হওয়া উচিত, মানুষকে একটু মূল্যায়ন করা উচিত। আমি আজকে প্রথম আলোতে একটা ছোট্ট নিউজ দেখলাম যে একজন পরিচ্ছন্নতা কর্মীকে 35 বছর পরে তাকে গাড়ি দিয়ে বিদায় দেওয়া হয়েছে। এটা একটা আনন্দের খবর, ভালো খবর হতে পারে, হ্যাঁ, মানসিকতার বিষয়। এই মানসিকতার জায়গাটাতে আমরা কাজ করি নাই। ওই ইট পাথর কাঠের মেট্রো রেল অথবা পদ্মা সেতু অথবা ফ্লাইওভার, এই উন্নয়ন দেখতে দেখতে আমরা শেষ হয়ে গেছি। কিন্তু অন দ্য সেম টাইম আমাদের মোরালিটির উন্নয়ন তো দূরের কথা, কতটা অবনন্যন হয়েছে সেদিকে আমাদের এবার একটু সম্প্রীতির উন্নয়নটা হোক, সেটাই খুবই জরুরি। ডক্টর রেজওয়ানা করিম সিংদা, অসংখ্য ধন্যবাদ। মাহমুদা হাবিবা আসতে চাই, যেটি আমাদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই বলছিলেন, আপনার আলোচনা শুরুর দিকে নিয়ে আসলেন, আবার একটু আরও বিস্তারিত শুনতে চাই। সেটি হচ্ছে 5ই আগস্টের পরে বিএনপি নেতাকর্মী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, নির্দেশ ভঙ্গ করেছে, যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, সেটা আমরা খুব নিকট অতীতে দেখি না। কিন্তু এটাও তো ঠিক, এবং সে আলোচনাটা আছে, এবং নিশ্চয়ই আপনিও এড়িয়ে যাবেন না। সেটা হচ্ছে নির্বাচন হলে আপনারা প্রত্যাশা করছেন জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করবেন। এই কারণে কি আপনাদের নেতাকর্মীদের মধ্যে, যাদের মধ্যে এই ধরনের নিয়ম মানা না মানার একটা প্রবণতা আছে, শৃঙ্খলা বা দলীয় নির্দেশনাকে এড়িয়ে গিয়ে নিজের মতো করে একটা প্রভাব বিস্তার করা, এই প্রসঙ্গগুলোও কিন্তু এই মবের সাথে জড়িয়ে আছে, এদের ক্ষেত্রে কি সাংগঠনিক ব্যবস্থা আরও কঠোর হওয়ার প্রয়োজন কিনা? দেশটা আমাদের বুকের ভেতর
রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি তো, আমি শিপাপুর, আপনি যদি প্রশ্ন না করতেন আমি শিপাপুকে অ্যান্সার করতাম এই কথাটা, যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো ধরনের ভিন্ডিকটিভ অ্যাটিটিউড কিংবা প্রতিশোধ পরায়ণমূলক কিংবা যে কোনো ধরনের ব্লাডশেড, অথবা যেটা সবসময় আলাপ আলোচনায় ছিল যে সরকার পতন হলে এতজন মারা যাবে, এই ধরনের কিন্তু এক ধরনের মানে প্রেডিকশন ছিল। কিন্তু এই যে দায়কার বা দায়িত্বকার, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রোলটা, এই দায়টা কিন্তু রাজনৈতিক দলের অনেক বেশি নিঃসন্দেহে। কিন্তু সেই জায়গাটায় মেজার নেয়ার কী কী আসলে টুল আছে, আমাদের করণীয় কী কী আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবন্ধিত অনিবন্ধিত মিলে 2-3 কোটি কর্মীর মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। যেই জায়গাটি বিচ্যুতি ঘটতে দেখেছি, যেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যাক্সিমাম মানে ব্যবস্থা নিয়েছে, কতদূর পর্যন্ত আপনাকে আমি বলি, কেবল শোকজ বহিষ্কার সেটা নয়, ক্ষেত্র বিশেষে দলের পক্ষ থেকে কিন্তু মামলাও করা হয়েছে। এখন আর কি কি টুল থাকতে পারে আসলে একটা দলের তার নেতাকর্মী যারা নিয়মটা মানছেন না? এই কথা, যে কথা 7ই আগস্ট আমাদের একটা সমাবেশ হয়েছিল পল্টনে, সেখানে আমাদের সম্মানিত চেয়ারপারসন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন দুজনই ছিলেন, এবং খুব সুস্পষ্টভাবে সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত, আমি আজকের বিষয়টি আপনাকে বলি, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এর আগে রিজভী ভাইকে শুনেছেন, একদম স্পষ্টভাবে বলা আছে, একদম প্রথম থেকে আমরা একটা কথা বলেছি যে দেখুন, একটা ফ্যাসিজমের সবচেয়ে বড় সমস্যাটা আপনাকে বলি, ফ্যাসিজম হচ্ছে একটা বিহেভিয়ার যেটা সবার মধ্যে ছড়িয়ে যায়। কাজে ফ্যাসিস্ট যখন ব্যক্তিরা পালিয়ে গেল, এই বিহেভিয়ারে কিন্তু ছিটেফোঁটা না, আমি বলবো বেশ প্রকটভাবেই এটা আমরা নানা দিক থেকে খেয়াল করেছি। এক পাওয়ার চলে যাওয়ার সাথে সাথে আরেকটা পাওয়ারের আসার যে প্রবণতা, কিংবা যে যেখানে শক্তিশালী সেখানে সেই শক্তি প্রদর্শনের যে প্রচেষ্টা, এগুলো প্রতিটাই হচ্ছে মানে একেবারে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বোচ্চ করছে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই দেশে তো কেবল বিরাজনীতিকরণ কিংবা রাজনীতি ভুলুণ্ঠিত হয়নি, সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হয়েছে যে শব্দটা, সেটা হচ্ছে মানবিক মর্যাদা। মানুষ হিসেবে, যেটা আপনি বারবার জানতে চাইছেন, যে সে যত বড় খুনি হোক না কেন, সে যত বড় ফ্যাসিস্ট হোক না কেন, সে যত বড় দানব হোক না কেন, ওই জায়গাটায় তার মানবিক মর্যাদাটা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। ঠিক যেই কারণে আপনি কোন জায়গায় আইন তার কাজ করবে, আইন তার সর্বশেষ ক্যাপিটাল ক্রাইম করলে ক্যাপিটাল পানিশমেন্ট দেবে তাকে, সেটা একটা প্রসেস, এবং প্রসেসের মধ্যে যদি আমরা আজকে কোনো এই প্রসেসের প্রতি আস্থা না রাখি, এই প্রসেসকে যদি আমরা স্ট্রেংথেন না করি, তাহলে যেটা হবে, বারবার যে কথাটা সবাই বলছেন যে আসলে কিসে বন্ধ হবে, দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হবে। আপনি মব করেছে 300 জন, আপনি অ্যারেস্ট করলেন 100 জনকে, একজনকে কেন? আপনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে 10 জনের চেহারা, আপনার একজন অ্যারেস্ট হলো কেন? আমার প্রশ্ন হচ্ছে, 10 জন অ্যারেস্ট হয়েছে, তারা রিমান্ডে গেছে, তাদের বেইল পেতে কষ্ট হচ্ছে, এই হোল প্রসেসটা কিন্তু মবক্রেসিকে কমিয়ে আনবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মব কিন্তু অনেকগুলো কারণে হচ্ছে, তার মধ্যে আরেকটা কারণও আছে, যত সহজে বলা গেল যে মব এটা করেছেন, একই সাথে ভুললে চলবে না এরা কারা, এরা কারা, তাদের বিরুদ্ধে জনরোষ জনক্ষোভ এত বেশি যে এই জায়গাটায় খুব সহজ এই বিষয়টাকে উস্কে দিয়ে এক ধরনের মব ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়া। কাজেই আপনাকে এই সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে আপনি যেই কয়েকজন 3,500 আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের অলমোস্ট 700 গুম, এই যে আপনার 1.5 লক্ষ মামলার এগেন্সটে 60 লক্ষ আমাদের আসামি, দেখুন এটার দায় কি ইনারা এড়িয়ে যেতে পারেন? এই যারা নির্বাচন কমিশনে ছিলেন তাদের সেই কথা যতখানি আলোচনা হওয়া জরুরি। কাজে এই ইনারা কিন্তু হাই রিস্ক বন্দী কিংবা হাই রিস্ক ওয়ারেন্টধারী আসামি, তাদেরকে তো দুটো জিনিস মনে রাখতে হবে যে এই জাতির মানবিক মর্যাদা কি রাতারাতি দেয়ার বোধ কি রাতারাতি তৈরি হয়ে যাবে? না, যুদ্ধটা তো আমাদের সেইখানে, আমাদের যুদ্ধ সংস্কারের, আমাদের যুদ্ধ নির্বাচনের, থেমে তো শুভ সূচনা করতে হবে, থেমে না, এটা প্রসেস, এটা কিন্তু প্রসেস, সংস্কারের মধ্যে এটা হবে। যেমন আপনি বলছেন পুলিশ নিয়ে কথা, পুলিশের সংস্কারের বিষয়ে তো আমরা তেমন কিছু বোধহয় জানতে পারি না। আমরা ছিল ইনাদের একটা সংস্কার কমিশন ছিল, ড্রেস ছাড়া চেঞ্জ ছাড়া আমরা তেমন কিছু জানতে পারিনি। এই সরকারের যেইগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কমান্ড এবং তাদের এই জিরো টলারেন্স, আপনি যদি এই আওয়ামী লীগকে দেখে যেভাবে আপনি থেমে গেছেন বা উস্কানি দিয়েছেন, সেই একইভাবে যদি জামাত ইসলাম কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্য রাজনৈতিক কিংবা এনসিপি, বিশেষ করে যারা পার্ট অফ দ্য পাওয়ার এটা এই মুহূর্তে, আপনি যদি তাদেরকে দেখে ওই আগের মতোই একই আচরণ করেন, এটাও তো ফ্যাসিস্টীয় আচরণ, এইটারও তো আপনার বন্ধ হওয়া দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রশ্ন তোলা দরকার যে আপনি আসলে কয়জনের মব ছিল, আপনি অ্যারেস্ট করলেন কয়জনকে?
আপনার দেখা যাচ্ছে সেটা কোন দলেরও কিছু আসে যায় না, তো আমার দলের 3 জন থাকতে পারে সেখানে, তাতে কিছু আসে যায় না। কিছুক্ষণ আগে ডক্টর স্নিগ্ধা যেটা বললেন, আজকে এতদিন ধরে ইসরায়েলিদের সাথে গাজার মানে যুদ্ধ, এই আজকে বাংলাদেশের মানুষ চিরকাল ইসরায়েলের এগেনস্টে এবং ফিলিস্তিনের পক্ষে। কোনোদিন দেখেছেন কোনো দোকান লুট হয়েছে? বাংলাদেশে তো অনেক চেইন আছে যেগুলো কি হয়েছে, আমরা কোক রিজেক্ট করেছি, আমরা গোটা দেশে দেখা গেছে মজো রাতারাতি 20 টাকায় হয়ে গেছে, কারণ মানুষ রিজেক্ট করেছে। এই যে আপনার আক্রমণের যে প্রচেষ্টা, বিক্ষুব্ধ জনতার ক্ষোভকে ব্যবহার করা, অবশ্যই সেখানে একটা শক্তি সক্রিয় আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই শক্তিটা কেন সক্রিয় হতে পারছে জানেন এত বেশি? কারণ হচ্ছে ব্যর্থতাটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং দিন শেষে ইন্টারিম গভর্নমেন্টের। আপনার মব যদি আমরা হিসাব করতে থাকি গত 5-7 মাসে অবশ্যই সংখ্যা কমেছে। এটা এমন নয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলছেন যে আসলে সকলে সহযোগিতা না করলে এই পরিস্থিতি থেকে প্রতিটা রাজনৈতিক দল, আমার জানা মতে অ্যাটলিস্ট আমার রাজনৈতিক দল ফুয়াদ আরো এনসিপির কথা বললেন, এবং প্রতিটা ক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পেরেছে। এবং আমরা যেটা সর্বোচ্চ চেষ্টা, কারণটা কি জানেন, যে এই ইন্টারিম সরকার তো আমরা সব স্টেক হোল্ডারদের সরকার। এই সরকার ফেল করে যাক, এই সরকার আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ুক, কিংবা মব ভায়োলেন্স এখানে দেশে রাজত্ব করুক, তার বিপক্ষে যে যা যা ব্যবস্থা নিতে হয় তার সবকিছু নেওয়ার জন্য আমরা প্রস্তুত, এবং এখনো পর্যন্ত আমরা সেভাবেই চেষ্টা করছি। কিন্তু মানে আপনাকে তো মনে রাখতে হবে যে মূল কাজটা, আমরা তো পুলিশ নই। অ্যারেস্ট করা বলেন, তাদের যে পরবর্তী প্রক্রিয়াগুলো এটা তাদেরকেই করতে হবে, দিন শেষে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং এই জায়গাটায় কিছু প্রশ্ন তো থেকেই যায়, এবং প্রশ্নটা তো ওইদিকেই ওঠে, আঙুলও তো ওইদিকেই তুলতে হয়। দায় অবশ্যই আমাদেরও আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেই দায় মোচনের। আমরা আমাদের দায়িত্ব কখনো কিন্তু ঘাট থেকে নামাইনি, আমরা সেই রেসপন্সিবিলিটি বেয়ার করার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি 50 করি বা 60 করি বা 70 করি, অ্যাটলিস্ট 30 তো এগিয়ে আসতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেইখানে তো অবশ্যই একটা গ্যাপ আছে বলে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ মাহমুদা হাবিব। আবার আলোচনা শুনবো। জিয়াদার ভাই আসতে চাই, প্রশ্নটি এভাবেই রাখছি যে আমরা তো দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি, এই মবের ভায়োলেন্সের প্রসঙ্গে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা কি বুঝবো? মানবাধিকার কর্মী হিসাবে বা এই মানবাধিকার প্রসঙ্গ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে, অনেকেই বলছেন যে মবের এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা মব সংস্কৃতি বা এই ট্রায়ালটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। অতীতে যেরকম পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বাদী হয়ে মামলা করেছে, এভাবে মামলা করে যারা নেতৃত্বের জায়গাতে থাকবে, মব এবং ইন্ধনদাতা সবাইকে গ্রেপ্তার করা, এবং এটি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হওয়া উচিত। এটি সরকারের কাছে অনেকে আবেদন রাখতে চান। দুইটা বিষয় নিয়ে শুনতে চাই জিয়া ভাই। আমাদের আইনেই তো আছে বেআইনি জনতা গঠন করা এবং একটা মব মেন্টালিটি নিয়ে কাজ করা, এগুলো তো আমাদের সিআরপিসি এবং আমাদের আইনে এগুলোর প্রতিরোধের ব্যবস্থা আছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বর্তমানে বিচার ব্যবস্থা যে অর্গানগুলো, বিচার ব্যবস্থার সাথে যে অর্গানগুলো জড়িত, পুলিশ, আইনবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও, আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আমরা শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না। সরকার তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেছে, আজ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর হয়নি, এবং এই যে ক্রস ফায়ার আর হয়নি। না, মোহাম্মদপুরে দুটো হয়েছিল, আমি একটু মনে করে দিই, মোহাম্মদপুরে দুটো হয়েছিল অভিযানের সময়। এটা এই যে ধরে নিয়ে ওসি প্রদীপরা যেগুলো করেছে, এগুলো মনে আর হয়নি। আর সবচেয়ে আমাদের ইউনূস স্যারের সবচেয়ে বড় যেটা সাফল্য, সেটা হচ্ছে গুম বিরোধী সনদে স্বাক্ষর করা, যেটা আমাদের কুমিল্লাতে বিএনপির একজন কর্মীকে, ছাত্রদল নেতা বোধহয় অতি সম্প্রতি, এবং এর আগে আরো একজনকে, দুইজন মোট কুমিল্লাতে। ক্রস ফায়ার একেবারে আমার মনে হয় শূন্যের কোটায় এসে গেছে। দু একটা হলে হতে পারে। এগুলো কেন হয়েছে, এগুলো বিচার বিবেচনা, সেটা তো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ হোক। কিন্তু এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, না জিয়া ভাই এই জায়গাটাতে একটু ক্লিয়ার হতে, দৃষ্টান্তমূলক শাস্তি এটা তো একটা বড় ক্যানভাস ভাই। এই মব যারা করছেন এদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা কি বুঝবো, বা আপনারা কোন শাস্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি বলবেন? যেহেতু আইনকে হাতে তুলে নিয়ে একটা অপরাধ, হ্যাঁ, এটা তো আমরা দেখে আসছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই যে মব, এটা তো চলে আসছে দীর্ঘদিন ধরে। এখন আমরা যেহেতু একটা সুশাসনের দিকে যেতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে এটার বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে, আরেকটা হচ্ছে জিরো টলারেন্স, আইনের কঠোর প্রয়োগ। এটা জনগণ একজন অপরাধীকে পুলিশ ধরতে না পারলে জনগণ তাকে ধরে পুলিশের হাতে দিতে পারবে, এটা এই ক্ষমতা জনতার আছে। কিন্তু জনগণ তাকে পিটানো বা তার গলায় জুতা পরিয়ে দেওয়া, এই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বা ব্যক্তিগত শত্রুতা হাসিল করতে গিয়ে
আইন হাতে তুলে নেওয়া, এটা কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এই জন্য এই প্রশ্রয় দেওয়ার প্রশ্নে আরেকটা বিপরীত প্রশ্ন আছে জিয়া ভাই, সেটা নিশ্চয়ই আপনি মানবাধিকার কর্মী হিসাবে সেটি জানেন এবং এই ফাউন্ডেশনের মহাসচিব হিসাবে, সেটি হচ্ছে আমাদের যেটি ফুয়াদ ভাই, তুষার ভাই সহ সবাই বলছেন যে আমাদের এই যে বিচার নিশ্চিত করার প্রশ্নে যে ইনস্টিটিউশনাল লিমিটেশন যেগুলো আছে, সেই জায়গা থেকে এই ধরনের মামলার বা অপরাধের বিচার কতটা হবে, দীর্ঘসূত্রিতা, সেই প্রসঙ্গগুলো তো আছেই। এখন যে জনগণ ক্ষুব্ধ হয়েছে, ভোট দিতে পারে নাই, হামলা মামলার শিকার হয়েছে, সে তো আদালতের উপরে শতভাগ আস্থা না রেখে সে যদি মনে করে যে আমার যে ক্ষোভ আছে তাকে আমি কিছু চরিতার্থ করে নেই, আমি কিছু প্রশমিত করি, হাত পা যেহেতু আছেই সচল, এই জায়গাতে ভাবার কোনো সুযোগ আছে কিনা, যেটা অনেকে বলছেন, ফুয়াদ ভাই বলছেন এবং অনেক দেশের প্রেক্ষাপটে একটু যুক্ত করে দিয়ে তাহলে আপনার আলোচনা আরো বেশি সমৃদ্ধ হবে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থান অথবা বিপ্লবের পরে অনেক দেশেই ইমানসিপেটরি ভায়োলেন্সের একটা প্রসঙ্গ কিন্তু আছে, বেসড অন দ্য রিয়ালিটি। আমরা সেই পথে হাঁটবো কি হাঁটবো না সেটা আমাদের সিদ্ধান্ত। শুনতে চাই আপনাকে। না, আসলে 15 বছরের যেই একটা বিশাল আমাদের উপর অত্যাচার হয়েছে বা গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই পরিস্থিতি থেকে উঠে আসতে আমাদেরকে একটু সময় তো লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং জনমত গঠন করতে হবে। জনগণ যেভাবে বিপ্লব করেছে সবাই মিলে গণতন্ত্র উত্তরণের জন্য, মানবাধিকার ফিরে পাওয়ার জন্য, এখনো আমাদেরকে সেভাবে ঐক্যবদ্ধভাবে এই মবের বিরুদ্ধে বা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, আর প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে এবং আমাদের বিচার ব্যবস্থাকেও আরো সক্রিয় করতে হবে। এখন মানুষ যদি বিচার না পায়, মানুষের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়, তখন দেখা যায় আবার মবের সৃষ্টি হতে পারে। এই জন্য মবকে নিয়ন্ত্রণ করতে হলে আইনের কঠোরতাও দরকার, সাথে সাথে বিচার ব্যবস্থার অর্গানগুলোকে অ্যাক্টিভ করতে হবে, দুটো প্যারালালি করতে হবে। নাইলে শুধু আইনের কঠোরতা দিয়ে মব কালচারকে আপনি মেন্টালিটিকে কন্ট্রোল করতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই, এটা আপনার বক্তব্য। আরো কিছু প্রশ্ন আছে পরবর্তী আলোচনার জন্য আমি তুলে রাখলাম। ডাক্তার আব্দুল নূর তুষার ভাই আসতে চাই। জামিন অযোগ্য অপরাধ হিসাবে এটাকে ঘোষণা করে ব্যবস্থা গ্রহণ করার প্রসঙ্গ, পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে আপনি কিছু বলবেন কিনা, কি ধরনের শাস্তি দৃষ্টান্তমূলক হতে পারে? আরেকটি বিষয় একটু পরিসংখ্যান দিচ্ছি যে এই 10 মাসে পুলিশ নিজেরাই 477 বার, হ্যাঁ আবার দেখে নিচ্ছি, 477 বারই তারা হামলার শিকার হয়েছে। পুলিশ পারবে কি পারবে না, নাকি পারবে পারছে না, এই ধরনের অনেক কিন্তু আলোচনা আছে। সেই জায়গা থেকে একটু শুনতে চাই, এই প্রসঙ্গগুলোকে যদি এক করে দেখেন তাহলে সমাধানের পথ কি খুব সহজেই আমরা পাবো, নাকি এরকম চলবে? সমাধানের পথ সহজ অথবা কঠিন তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সমাধান চাই কিনা, এবং সমাধান যে চাই সেটি দৃশ্যমান কিনা। যে বিষয়টি নিয়ে সকলে আপত্তি করছেন সেটি হচ্ছে এই যে চেষ্টাটা দৃশ্যমান না। এই চেষ্টাটা দৃশ্যমান হলে এই মবের ঘটনা অনেক কমে যেত। যদিও বলা হচ্ছে যে বহু বছর ধরে এই মবের ঘটনা ঘটছে, এই কথা সত্যি। বাংলাদেশে মানুষ আইন হাতে তুলে নেয় এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই ধরনের ঘটনা ঘটে। তবে যেটি অ্যালার্মিং সেটি হচ্ছে যে 2024 সালে গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এর আগের 9 বছরে অর্থাৎ 2023 সাল পর্যন্ত, 2015 থেকে 2023 সাল পর্যন্ত সর্বোচ্চ এই ধরনের ঘটনার সংখ্যা ছিল 114। কিন্তু বলা হচ্ছে যে গত 7 মাসে এই ঘটনা 10 মাসে গত 10 মাসে না, ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবে বলা হচ্ছে যে 114টি ঘটনা ঘটেছে। এই 114, এবং আমার কাছে যে তথ্য আছে সেটা গত 10 মাস, সেটা তো ফেব্রুয়ারি পর্যন্ত আপনি বললেন, একেবারে চলতি মাস পর্যন্ত 174টি ঘটনা ঘটেছে। এই যে 174টি গত 10 মাসে, এটি হচ্ছে গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা, কিন্তু বছর এখনো শেষ হয় নাই। তার মানে তো এটা বেড়েছে, এবং এই যে বেড়েছে, এই বাড়ার বিষয়টি হচ্ছে অ্যালার্মিং। এটা কমার কথা ছিল, কেননা আমরা একটি উন্নত শাসন ব্যবস্থা, নতুন বন্দোবস্ত, মানুষের অধিকার নিশ্চিত করা, এই কথাগুলি শুনেছি। আন্দোলনের প্রতিশ্রুতি তো এইটাই, এবং সেই প্রতিশ্রুতি থেকে আমরা সরে এসেছি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কিন্তু ডয়েশ ভেল রিপোর্ট করেছে, এবং সেইখানে তারা যেটি বলেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু শুধুমাত্র গুলিতে হত্যা করা নয় বা ক্রস ফায়ার নয়, হেফাজতের মৃত্যুও কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিচার হয় নাই কিন্তু আপনি নিরাপত্তা হেফাজতে কিংবা পুলিশি হেফাজতে আপনি মৃত্যুবরণ করলেন, এবং এই 2024 সালের 12 মাসে গিয়েছে 21 জন, 2025-এর প্রথম 5 মাসে গিয়েছেন 20 জন। এই গত 5 মাসে এই ধরনের মানে বোঝা যাচ্ছে না কি কারণে মৃত্যু হয়েছে, এই ধরনের মৃত্যু হেফাজতে এবং ক্রস ফায়ারে মোট
মোট 20 জন। জি তুষার ভাই সেই পরিসংখ্যান যখন আছে তখন দৃষ্টান্তমূলক সাজা বলতে আসলে আমরা কি বুঝবো, বা কোন সাজাকে আমরা এই মব বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ধরতে পারি? আইনের আওতায় যে শাস্তি আইন অ্যালাউ করে সেটাই দৃষ্টান্ত। সকল শাস্তিই তো দৃষ্টান্তমূলক শাস্তি। যখন কাউকে কানে ধরে উঠবস করানো হয় এটাও কিন্তু একটা দৃষ্টান্ত যে এই অপরাধের জন্য কানে ধরে উঠবস হতে পারে। ফলে এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তো অত্যন্ত গুরুতর অপরাধ। মানুষের জীবন কেড়ে নেওয়া, মানুষকে অন্যায়ভাবে লাঞ্ছিত করা, মানুষকে জোরপূর্বক চাপ সৃষ্টি করে তাকে কোনো কিছুতে স্বীকারোক্তি আদায় করা, অথবা জোরপূর্বক তাকে প্রহার কিংবা অন্য কোনো ধরনের শারীরিক আক্রমণ করা, এইগুলি তো অপরাধ। এবং এই অপরাধের জন্য আমাদের আইনে যে শাস্তি রয়েছে সেই শাস্তি দৃষ্টান্ত। সেটাই দৃষ্টান্ত মনে করছেন। রাজনৈতিক যে দলের দায় বা রাজনীতির যে দায় সেটি যথাযথভাবে পালন হচ্ছে সেটি কি মনে করতে পারেন, বা সেরকম পরিস্থিতি আছে? সকলে তাদের রাজনৈতিক দায় সঠিকভাবে পালন করছেন না। এখানে বিএনপির একজন নেত্রী আছেন, আমি বলতে চাই যে তাদের দল কিন্তু পুরোটা সময় জুড়েই মবের বিরোধিতা করেছে এবং মবকে সমর্থন করে নাই, এবং তারা কিন্তু একাধিক লোককে বহিষ্কার করেছে। কিন্তু আমরা অন্যান্য দলকে দেখতে পাচ্ছি তারা কারণ দর্শাতে বলে, কিন্তু কি কারণ দর্শানো হয়েছে সেটা আমরা জানতেও পারি না, এবং কাউকে বহিষ্কার করার কোনো নতিজাও আমরা দেখতে পাই না। বরং আমরা দেখি যে কারণ দর্শাতে বলে এবং কোনো একটা কারণ হয়তো দর্শানো হয়, কিন্তু কি সেই কারণ যে কারণে তারা অপরাধীকে ছাড়াতে থানায় গিয়েছিলেন, কি সেই বিশাল কারণ, সেই কারণটি কিন্তু ব্যাখ্যাটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই। যদি আমরা জানতে পারতাম তাহলে হয়তো আমরা সন্তুষ্ট হতাম, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে সকল দলের মধ্যে সমপরিমাণ রাজনৈতিক সদিচ্ছা নাই। আর যদি আমরা সত্যি একটা উন্নত শাসন ব্যবস্থা তৈরি করতে চাই তাহলে কোনোভাবেই এই বিষয়গুলিকে মেনে নেওয়া কিংবা এই বিষয়গুলিকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই, কোনো কিছু এটা নাই। অসংখ্য ধন্যবাদ ফুয়াদ ভাই, আমি আপনার কাছে ফিরছি, তবে তার আগে একটু ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা আপনার কাছে আসতে চাই। যে এখানে তুষার ভাই শেষ করলেন যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কি কারণ সেখানে উল্লেখ করে, নোটিশে জবাবে কি লেখে সেটি আমাদের দেখার সুযোগ হয় না, সেটিও গণমাধ্যমে আসা উচিত কিনা। পাশাপাশি আরও বেশি জবাবদিহিতার সংস্কৃতি রাজনৈতিক দলগুলোরকে গ্রহণ করা প্রয়োজন। আদৌ সেটি আমরা তো প্রত্যাশা করতেই পারি, সব ভালোই আমরা প্রত্যাশা করি, কতটা সম্ভব এই বাস্তবতায়? তুষার ভাইয়ের উচিত আসলে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া দেখা, ফেসবুক দেখা। কিছু কিছু দল থাকে সকল কিছু শুধু ফেসবুকেই লেখে, ফেসবুকেই তারা প্রশ্ন করে, অভিযোগ তোলে, ফেসবুকেই উত্তর দেয়। তো এটা আমি জাস্ট ফুটনোটে বললাম। আসলে যেটা হয়েছে যে 90-এর দশকের সিনেমা, 80-এর দশকের সিনেমা, সব সময় বাংলা সিনেমাতে পুলিশ সবার শেষে আসে আর বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা কিন্তু সেই সময় হ্যাঁ আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু এটা রিফ্লেক্ট করে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখন ঘটনা হয়েছে কি, যেই ফ্রাস্ট্রেশনে, আমি আবারও বলছি, এই যে মবটা হচ্ছে বিগত সরকার, তার আগের সরকার, এই জাতীয় মবগুলার পেছনে পলিটিক্যাল পার্টির একটা ভীষণ রকমের ভূমিকা থাকতে পারে এবং থাকা উচিত। দেখেন আপনার এনসিসি নিয়েও যে আলোচনাটা হয়েছে, একটু ভিন্ন প্রসঙ্গ, তারপর একটা কথা বলি। আপনি বারবার প্রধানমন্ত্রীর মেয়াদ, এই যে মব, এগুলো যে বলছেন, মানে এই সকল কিছু কয়টা পলিটিক্যাল পার্টিতে একটা ভোটাভুটির মাধ্যমে পদ নির্ধারণ করা হয়? আমার একটা নেতা কর্মী, আমি যে একটা নেতা, একটা মব করতে গেলেও তো একটা নেতাই থাকবে। কোন পলিটিক্যাল পার্টিটা একটা রেগুলার আপনার কাউন্সিলের মধ্যে দিয়ে যায়? এইটা যদি আপনি করেন তাহলে হয় কি, দলীয় একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়। এই সংস্কার নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কে থাকবেন 3 দিন 3 টার্ম 2 টার্ম সেগুলো নিয়ে। আপনি যদি পার্টিকুলার এই সংস্কারগুলো যদি না করেন তাহলে এই জবাবদিহিতাটা আপনি যতই নোটিশ দেন আর বিবৃতি দেন। দেখেন আরেকটা কথা বলি, এই গভর্নমেন্ট আমি আসলেই বুঝি না। কোন একটা মব হয়, মাহফুজ আলম লেখেন আর সহ্য করা যাবে না, মবের বিরুদ্ধে কঠোর হব, একটা ফেসবুক স্ট্যাটাস, গভর্নমেন্ট বিবৃতি দেয় না। রাষ্ট্রের যিনি দায়িত্ব থাকে তার কাজ বিবৃতি দেওয়া না, তার কাজ অ্যাকশনে যাওয়া। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ না করে আপনি শুধু বিবৃতি দিচ্ছেন, এটা আমরা চাই না। তো বিবৃতি অন্য পলিটিক্যাল পার্টিরা দেন। আমি এটাও বলছি, বিগত সরকারের সময় বলেন, এখন বলেন, আবারও বলছি যে আপনার যেই নেতাকর্মীটা অভিযুক্ত হচ্ছেন আপনিও তো দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিনে তো আপনিও দেখতে পাচ্ছেন, এটার জন্য রাষ্ট্র লাগে না। তো তাকে আপনি জবাবদিহিতা দিলেন, তাকে দেন না কেন জানেন? আমরা বুঝি, নাগরিক হিসেবে বুঝি, তাকে দিয়ে তো আপনার কাজ আছে। কালকে তো আপনি তাকে দিয়ে মারবেন, আপনি তো তাকে দিয়ে কালকে ওইটা ভাঙাবেন। এই যে চরিত্র, এই চরিত্রর পরিবর্তন যদি না হয়, আমি কোনো একক পার্টিকে বলছি না, আমি একদম মেন করেই বলছি, পলিটিক্যাল পার্টিগুলার সংস্কার হলে
এবং ওই যে বললাম জবাবদিহিতা হলে ডক্টর সিনিকদা এই আলোচনাও তো আছে, সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যদি একেবারেই ব্যবস্থা গ্রহণ না করতো তাহলে এই সংখ্যাটা আরো অনেক বেশি হতো। সরকার আইন শৃঙ্খলা বাহিনী যে একেবারে ব্যবস্থা গ্রহণ করছে না, কিন্তু ঘটনাটা কিন্তু সেটা না, তার থেকে বড় ঘটনা হচ্ছে কোন কোন জায়গাতে আমার মবটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি প্লটেড। আপনি জানেন বুলডোজার কোথায় ভাড়া পাওয়া যায়? আপনি কি জানেন কিনা বুলডোজার কোথায় ভাড়া পাওয়া যায়? আপনি জানেন না কেন? আমিও জানি না। তাহলে হঠাৎ করে বুলডোজার চলে আসে না, হঠাৎ করে বুলডোজার আসে না, হঠাৎ করে কারো বাড়ি, আমি তো জানিই না যে ওনার বাসা কোথায়, এগুলো হঠাৎ করে হয় না। আমাদের এতগুলো গোয়েন্দা সংস্থা, পুলিশ নয় তার ভ্যালু হারিয়েছে, গোয়েন্দা সংস্থাও কি আছে? আপনি কি জানেন গোয়েন্দা বাহিনী কারা? তারাও কি তাদের সবকিছু হারিয়ে ফেলেছে? এই যে সকল কিছুকে একেবারে নালিফাই করে দেওয়া, দ্যাট ইজ প্রবলেমেটিক। এবং একটা ছোট কথা শুধু বলবো যে আপনি যত যেটাই বলেন না কেন, আরেকটা কাজও করা যেতে পারে। আপনি একটা পাবলিক ফাইনের ব্যবস্থা করেন, জরিমানা। আপনি মবে আছেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা হোক, পুলিশের পকেটে না যেয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হোক। খালি মামলা করার কোনো দরকার নেই, আপনি এতটুকু করেন, তাহলে অন্তত টাকা নাই কি করবেন? এটা তো ব্যবস্থা নিতে হবে। টাকা নেই তাহলে আপনি জেলখানায় বসে চা খান। ভাতের হোটেল তো আমাদের ছিলই, এখন নয় চায়ের হোটেল হবে, সমস্যা নাই। অসংখ্য ধন্যবাদ। সমাধান কোথায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই? কোথাও কেউ না, একটা নাটক ছিল খুব বিখ্যাত, মানে এটা বলি যে মানে বাংলার টাইটানিক আর কি, আমাদের যে নাটক, সেখানে মুনার ক্যারেক্টারে একটা স্টেটমেন্ট আপনার হুমায়ুন আহমেদ লিখেছেন, বলিয়েছেন যে যাকে রাখতে চেয়েছিলাম সে থাকেনি, আর যে থাকতে এসেছিল তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নাই। সংকটটা হচ্ছে যে আপনি কোনটা ধরবেন আর কোনটা করবেন, এক্সক্লুসিভ রেজলিউশনে যাওয়া যাবে না। এখানে রেজলিউশন হচ্ছে একটা হোলসেল রিয়েলিটিতে যেতে হবে। যে আমার রাষ্ট্র যে কারণে আজকে দুর্বল রাষ্ট্র, আমার রাষ্ট্র যে কারণে তার প্রত্যেকটা ইনস্টিটিউশন তার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে, আমার রাষ্ট্র যেখানে বিচার ডিসপেন্স করতে পারছে না, আপনি যদি একটা হোলসেল অ্যাপ্রোচে না যান, কিছু অংশের জন্য বিএনপিকে দায়ী করা, কিছু অংশের জন্য অন্য দলকে দায়ী করা, কিছু অংশের জন্য পুলিশকে দায়ী করা, এটা দিয়ে রাষ্ট্র হবে না, এতে আরো বিভাজন বাড়বে। যেটা দরকার যে একটা ম্যাক্রো রেজলিউশন দরকার। আপনার দেশের মানুষও কিন্তু নাগরিক মূল্যবোধ জানে না যে আমার কতটুকু হচ্ছে আমার সীমানা, আমার বাড়িতে চোর আসলে আমি কতটুকু পর্যন্ত ডিফেন্ড করতে পারবো আর কতটুকু পর্যন্ত পুলিশ করবে। এই রেজলিউশন আমাকে কখনো শেখানো হয় নাই, রাষ্ট্রের ভিতরে আমি এই চর্চাটা কখনো দেখি নাই। অতএব সেই জায়গাতে ওই যে বাকের ভাই বলছিল না যে মাঝে মধ্যে মনে হয় যে আমার আসলে সাহেব হওয়া দরকার ছিল লেখাপড়া করে, তাহলে হয়তো তোমারে পাইতাম। এই রাষ্ট্রটা আসলে সাহেব হওয়ার একটা লক্ষ্য নেওয়া দরকার, যে আদারওয়াইজ আপনি এই মাইক্রো রেজলিউশন আর ব্লেম দিয়ে লাভ হবে না। এটা একটা সাহেবী রাষ্ট্র বানানোর যে একটা ম্যাক্রো রেজলিউশন, সেখানে যাইতে হবে। নাগরিক মূল্যবোধের কথা যখন বলছি, এটা কন্টিনিউয়াসলি নাগরিক সমাজকে বলতে হবে। নাগরিক সমাজ ভুলে গেলে চলবে না যে সিলেক্টিভলি এই কথাটা আলাপটা তোলা যাবে না। এবং বিএনপির ব্যাপারে যে কথাটা বারবার বলা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না, এটা রাষ্ট্রের। এই জন্য হচ্ছে বিএনপি অথবা যে কোনো রাজনৈতিক দলের কাছে প্রত্যাশার জায়গাটা কিন্তু রিজনেবল হইতে হবে, রেশনাল হইতে হবে। তারা অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দিবেন না, দিচ্ছে কিনা সেটা আপনি সমালোচনা করেন, কিন্তু দল আকারে রাজনৈতিক দলগুলো এগুলো করবার জন্য সিস্টেম্যাটিকলি এনকারেজ করে কিনা, ডিফেন্ড করে কিনা, প্রশ্রয় দেওয়ার পরে তারা রেজলিউশনে আসে কিনা, সেটিও আমাদের বোঝা এবং আলোচনায় থাকা প্রয়োজন। আপনাকে একদম শেষে শুনবো, আমি একটু জিয়া ভাই আসতে চাই, শেষ মন্তব্য শুনতে চাই, খুব ছোট্ট করে কি বলবেন, আমরা একদম শেষের দিকে। মবকে তো একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা কখনো সমর্থন করতে পারি না। আমরা মব মুক্ত বাংলাদেশ চাই এবং এই ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমাদেরকে প্রশাসনকে সেভাবে ঢেলে সাজাতে হবে এবং যেখানে মব হবে সেখানে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এবং আপনি বলছিলেন যে জিরো টলারেন্স, এই ক্ষেত্রে সেই জিরো টলারেন্সকে আমরা দৃশ্যমান দেখতে চাই, তাই তো? দেখতে চাই, জি। আমাদের আইনে আছে যে কাউকে যদি হ্যারাস করা হয়, কাউকে যদি শারীরিক নির্যাতন করা হয়, এগুলো প্যানেল করে সবই অপরাধগুলো আছে, অপরাধের শাস্তির ব্যবস্থা আছে, শুধু এখানে শাস্তিটা দৃশ্যমান হোক, শাস্তিটা দৃশ্যমান হোক। জিয়াদের ভাই অসংখ্য ধন্যবাদ। শিফা হাফিজা আপা কি বলবেন, শেষ মন্তব্যে কি বলবেন? জবাবদিহিতার কালচারটাকে সুষ্ঠুভাবে কার্যকরীভাবে সামনে নিয়ে আসতে হবে। সেখানে যারই সমস্যা হোক তাকে একটা শাস্তির
আওতায় আনতে হবে। এবং তার মানে এই নয় যে কি কঠোর শাস্তি কি হতে পারে এ নিয়ে সময় নষ্ট না করে যে শাস্তিগুলো দিলে একজন মানুষের শিক্ষা হবে এবং তার থেকে অন্যরাও দেখবে যে এই ধরনের অপমানজনক শাস্তি পেতে হয় যদি আমি এমন কাজ করি যা আমাদের সুষ্ঠু। সুতরাং সেই শাস্তিকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে গণ্য করতে চাই, যে শাস্তি দেখে সবাই মব থেকে বিরত থাকে, মনে করবে যে এই কাজটা করা অন্যায় হয়েছে, এই কাজটি করা অন্যায় হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাহমুদা হাবিবা আপা। ধন্যবাদ আপনাকে। মব ঠেকানোর যে বিষয়গুলো সেটা আসলে কয়েকটা জিনিস এখানে মনে হয় কনসিডারেশনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে মানুষের বিক্ষোভ কিছু বিষয়ে চরম, সেই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার এবং বিচারিক ব্যবস্থা, যেটা এই সরকারের ম্যান্ডেটের মধ্যে অন্যতম প্রধান ম্যান্ডেট ছিল, যে বিশেষ করে জুলাই আগস্টের যে দাগী তাদেরকে আসলে একেবারে তাদের অ্যারেস্ট, তাদের বিচারিক ব্যবস্থা চালু হওয়া এবং এইটা গতিশীল হলে কি হয় এই ক্ষোভের জায়গাগুলো প্রশমিত হয়ে যায়। এটা একটা পয়েন্ট। মব তৈরি যে এই যে একেবারে রিসেন্ট যে ইনসিডেন্ট নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু এই ভাবধারায় উদ্ভূত, কিন্তু এর বাইরে বাকি যে বিষয়গুলো আছে সেখানে হচ্ছে একটা ভালনারেবিলিটি আছে ওভারঅল অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা স্বীকার করি বা না করি একটা ভালনারেবিলিটি আছে এখানে। অসংখ্য ধরনের মানে যারা স্টেক হোল্ডার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জিনিসটা স্মুথ করার, কিন্তু দিন শেষে যেটা মানবিক মর্যাদা নিয়ে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম, কিংবা যে একটা ফেসবুক পোস্ট নিয়ে আপনাকে আমি বলতে চেয়েছিলাম, একজন ভদ্র মহিলা তার জন্মদিনে রিল ছেড়েছেন সম্ভবত নাচের, এবং তাকে প্রথমত ফেসবুক ব্যাশিং করা হয়েছে, তার পরবর্তীতে তার বাসা পর্যন্ত পৌঁছে গেছে। এইটার একমাত্র উপায়, এটা ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে মানে গ্রেপ্তার হতে হবে। এই ধরনের বিষয়গুলোতে যখন আপনি অংশ নেবেন তখন আপনাকে গ্রেপ্তার হতে হবে, আপনার জামিনটা অন্তত একটু কষ্টসাধ্য হবে। আমি মাহমুদা আপা কথা খুব ক্লিয়ার, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাকে হাতকড়া পড়তে হবে। এবং এই জায়গার জন্য আপনি বাধ্যই করবেন যে ইনি এনসিপির বা ইনি বিএনপির কিংবা ইনি জামাতে ইসলামের কিংবা এই নেতারা যে তাদের ছাড়িয়ে আনবেন, এই জায়গাটাই কঠোর হওয়ার সুযোগ আছে এবং এই জায়গাটাই হতেই হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। তুষার ভাই কিছু মনে হচ্ছে যোগ করবেন একেবারে দুই এক লাইনে? আমি কিছু যোগ করব না। আমার যেটি বলার সেটি হচ্ছে যে যদি আমরা একটা নতুন বন্দোবস্তের মধ্যে মানুষের অধিকার নিশ্চিত করবে শপথ নিয়ে থাকি, এবং যদি জানমালের নিরাপত্তা প্রদানের যে শপথ, সেই শপথ আমাদের সরকার গ্রহণ করে থাকেন, তবে সেই শপথের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এই মব কালচারকে যত দ্রুত সম্ভব সেটি বন্ধ করতে হবে, কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা করতে হবে। ফুয়াদ ভাই একটু সময় পাওয়া যাবে, শুধুমাত্র আইনি কাঠামোকে কঠোর করে অথবা জামিন অযোগ্য করে এই ধরনের কালচারাল রিয়েলিটিগুলোকে অ্যাড্রেস করা যাবে না। এটার একটা সিস্টেম্যাটিক জায়গা সমাজে এডুকেশনের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে হবে, এক ধরনের সামাজিক আন্দোলনে নিতে হবে। আদারওয়াইজ এটা শুধু বিচার দিয়ে করা যাবে না। একেবারে শেষ লাইন, হোলিস্টিক্যালি দেখতে হবে, পাঠ্যপুস্তক থেকে শুরু করে সংবেদনশীলতা নাগরিককে শেখাতে হবে, ধৈর্য এবং সহনশীলতা এবং নিজেদেরও চর্চা করতে হবে, শুধু অন্যকে শেখালে হবে না, নিজেদের চর্চা করতে হবে। নাগরিক অধিকার যতখানি প্রয়োজন, আপনার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার যতখানি প্রয়োজন, তেমনি আমার বিপক্ষ যে মত সেটা যতই ঘৃণ্য হোক না কেন আমার কাছে সেটাকে সমুন্নত রাখা এবং একই সাথে সেই ব্যক্তির মানবিক মর্যাদাটাকে সম্মান করতে পারা, এটা একটা প্র্যাকটিস। এটা রাতারাতি হবে না, কিন্তু এটা যদি এফোর্ট থাকে, যেভাবে সবাই বললেন সম্মানিত আলোচকরা, একটা যদি সবাই মিলে একটা চেষ্টা করা যায়, হ্যাঁ পরিবর্তন তো আসবেই। সংস্কৃতির এই ধারার দিকেই আমাদেরকে হাঁটতে হবে, সেটাই বলছেন। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। সম্মানিত আলোচক হিসেবে আপনারা যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এত দীর্ঘ সময় ধরে যে যেখান থেকে বসে আমাদের এই আলোচনা শুনেছেন, সম্মানিত আলোচকদের আলোচনা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বপ্ন ধরা নিবেদিত গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।